নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিরচিত উপন্যাস অনুবর্তন। আজ এই উপন্যাসের দ্বিতীয় পর্ব। অবশেষে দীর্ঘ গ্রীষ্মাবকাশ ফুরাইল। সব মাস্টার একত্র হইলেন। যদুবাবু বলিলেন, এই যে জ্যোতির্বিনোদ মশাই, নমস্কার। বেশ ভালো ছিলেন? কবে এলেন? হেড পণ্ডিত যদুবাবুর সঙ্গে কোলাকুলি করিয়া বলিলেন, ভালো যদু, এখানেই ছিলে? সকলে মিলিয়া বৃদ্ধ নারায়ণবাবুর পায়ের ধুলা লইয়া প্রণাম করিলেন। নারায়ণবাবুর স্বাস্থ্য ভালো হইয়া গিয়াছে। যেখানে গিয়াছিলেন সেখানে দুধ, ঘি, মাছ সস্তা। খাওয়া দাওয়া এখানকার চেয়ে ভালো অনেক। এখানে হাত পুড়াইয়া ভাতে ভাত রাঁধিয়া খাইয়া থাকিতে হয়। এ বয়সে সেবা যত্ন পাওয়া আবশ্যক। সকলে এসব কথা বলিয়া নারায়ণবাবুকে আপ্যায়িত করিল। মাস্টারদের মধ্যে পরস্পর প্রীতি ও আত্মীয়তার বন্ধন স্পষ্ট হইয়া ফুটিয়াছে দীর্ঘদিন পরস্পরের অদর্শনের পরে। হিংসা বা মনোমালিন্যের চিহ্নও নাই। এমনকি মিস্টার আলমকে দেখিয়াও যেন সকলে খুশি হইল। হেডমাস্টার বলিলেন, ওয়েলকাম জেন্টলম্যান, আশা করি আপনারা সব ভালো ছিলেন। এবার হাফ ইয়ারলি পরীক্ষার সামনে, সকলে তৈরি হন, প্রশ্নপত্র তৈরি করুন। আজই সার্কুলার বার হবে। আলম নিজের দেশ হইতে হেডমাস্টারের জন্য প্রায় 2 ডজন মুরগির ডিম একটা টিনের কৌটা ভরিয়া আনিয়াছে। সিপসন ডিম পাইয়া খুব খুশি। ও মিস্টার আলম, ইট ইজ সো গুড অফ ইউ, মাচ নাইস এগ অ্যান্ড সো ফ্রেশ। কিন্তু পরক্ষণেই সাহেব ও মেম দুইজনকেই আশ্চর্য করিয়া মিস্টার আলম কাগজ জড়ানো কি একটা বাহির করিয়া টেবিলের উপর রাখিল। মেম বলিল, কি ওটা? সাহেব বলিয়া উঠিল, গুড হেভেন্স, শিওরলি দ্যাট ইজ নট এ শোল্ডার অফ মাটন। মিস্টার আলম মৃদু হাসিয়া কহিল, ইয়েস স্যার, ইট ইজ আ লিটল শোল্ডার অফ মাটন ফ্রম মাই হোম স্যার। বিস্মিত ও আনন্দিত মিস সিপসান বলিল, থ্যাংকস অফুলি মিস্টার আলম। যদুবাবু টিচারদের ঘরে আড়ালে বলিলেন, ঢের ঢের খোসামুদে দেখেছি বাবা, কিন্তু দেখছি সকলের উপর টেক্কা দিলে। আবার বাড়ি থেকে বয়ে ভেড়ার দাপনা এনেছে। ক্ষেত্রবাবু বলিলেন, বাড়ি থেকে না ছাই, আপনিও যেমন। ওর বাড়িতে একেবারে দলে দলে ভেড়া চড়ছে নাকি? খেপেছেন আপনি? ওসব চাল দেখানো আমরা বুঝি নে। মিউনিসিপাল মার্কেট থেকে কিনে এনেছে মশাই। ছেলেরা ক্লাসে ক্লাসে প্রণাম করিল মাস্টারদের। আজ বেশি পড়াশোনা নাই। সকাল সকাল ছুটি হইয়া গেলে সকলে মিলিয়া পুরানো চায়ের দোকানে চা পান করিতে গেলেন। দোকানি তাহাদের দেখিয়া লাফাইয়া উঠিল, আসুন বাবুরা আসুন, ভালো ছিলেন তো সব? আজ স্কুল খুলল বুঝি? ওরে বাবুদের চা দে। আবার সেই পুরানো ঘরে বসিয়া বহুদিন পরে পুরানো সঙ্গীদের সঙ্গে চা পান। সকলেরই খুব ভালো লাগে। যদুবাবু বলেন, নারায়ণদা গল্প করুন সে দেশের। আরে রাম, সে আবার দেশ? মোটে মন টেকে না। দুধ ঘি খেতে পেলেই কি হল? মানুষের মন নিয়ে হলো ব্যাপার। মন যেখানে টিকে না, সে দেশ আবার দেশ নাকি? ক্ষেত্রবাবু বলিলেন, যা বলেছেন দাদা। গেলাম পৈতৃক বাড়িতে, ভাবলাম অনেক দিন পরে এলাম, বেশ থাকবো।
কিন্তু মশাই, দুদিন যেতে না যেতে দেখি আর সেখানে মন টিকছে না। কলকাতার মতন জায়গা আর কোথাও নেই রে ভাই। খুব সত্যি কথা। মানুষের মুখ যেখানে দেখা যায়, দুটো বন্ধুর সঙ্গে গল্প করে সুখ যেখানে, খাই না খাই সেখানে পড়ে থাকি। নারায়ণবাবু অনেক দিন পরে চুনিদের বাড়ি পড়াইতে গেলেন। চুনিরা দেওঘর না কোথায় যেন গিয়েছিল, বেশ মোটা সোটা হইয়া ফিরিয়াছে। অনেক দিন পরে চুনির সঙ্গে সাক্ষাৎ হওয়াতে নারায়ণবাবু বড় আনন্দ পাইলেন। চুনি আসিয়া প্রণাম করিল। নারায়ণবাবু প্রথম দিনটা তাহাকে পড়াইলেন না। বরিশালে যে গ্রামে গিয়াছিলেন সেই গ্রামের গল্প করিলেন, পঞ্চানন মুক্তারের কথা বলিলেন। চুনি তাহার কাছে দেওঘরের গল্প বলিল। নারায়ণবাবু বলিলেন, পান্না কোথায় রে? সে স্যার মাসিমার বাড়ি গিয়েছে কালীঘাটে, কাল আসবে। মাসিমার বড় ছেলের বইতে কিনা। তুই যাস নিজে? স্যার আজ প্রথম দিনটা, আপনি আসবেন, রাত্রে যাব। উত্তর শুনিয়া নারায়ণবাবু আহ্লাদে আটখানা হইয়া গেলেন। নিজের ছেলে পিলে নাই, পরের ছেলেকে মানুষ করা, তাহাদের নিজের সন্তানের মতো দেখিয়া অপত্য স্নেহের ক্ষুধা নিবারণ করা যাহাদের অদৃষ্টলিপি, তাহাদের এরকম উত্তরে খুশি হইবারই কথা। চুনি বলিল, চা খাবেন স্যার? আমি। নারায়ণবাবু ভাবেন, নিজের নাই তাতে কি, আমার ছেলে মেয়ে এই ওয়েলেসলি অঞ্চলে সর্বত্র ছড়ানো, আমার ভাবনা কি? একটা করে টাকা যদি দেয় প্রত্যেকে, বুড়ো বয়সে আমার ভাবনা কি? স্যার আজ পড়ব না। বেশ, গল্প শোন। এই বরিশালের গায়ে? না স্যার, একটা ভূতের গল্প করুন। ওসব ভূত টুত সব মিথ্যে, ওসব নিয়ে মাথা ঘামাস নেই ছেলেবেলা থেকে। কিন্তু স্যার, কুন্ডাতে একটা বাড়ি আছে। কোথায়? কুন্ডা, দেওঘরের কাছে স্যার। সেখানে একটা বাড়িতে ভূতের উপদ্রব বলে কেউ ভাড়া নেয় না। সত্যি, আমরা জানি স্যার। নারায়ণবাবু আর এক সমস্যায় পড়িলেন। মিথ্যা ভয় এক বালকের মন হইতে কি করিয়া তাড়ানো যায়? নানা কুসংস্কার বালকদের মনে শিকড় গাড়িবার সুযোগ পায় শুধু অভিভাবকদের দোষে। তিনি শিক্ষক, তাহার কর্তব্য বালকদের মন হইতে সে সমস্ত কুসংস্কার উচ্ছেদ করা। নারায়ণবাবু নিজের নোট বইয়ে লিখিয়া লইলেন, সাহেবের সঙ্গে পরামর্শ করা আবশ্যক, এ বিষয়ে কি করা যায়। চুনির মা আসিয়া দরজার কাছে দাঁড়াইয়া বলিলেন, বলি, ও দিদি, মাস্টারকে বল না, ছেলে যে মোটে বই হাতে করতে চায় না। দেওঘরে গিয়ে বেরিয়ে আর খেলে বেড়াবে, তার উনি কি করবেন? নারায়ণবাবু বলিলেন, বৌমা, চুনি ছেলে মানুষ, একদিনে দুদিনে ও স্বভাব ওর যাবে না। আমি ওকে বিশেষ স্নেহ করি, সেদিকে আমার যথেষ্ট নজর আছে, আপনি ভাববেন না। চুনির মা বলিলেন, ও দিদি, বল যে পরীক্ষা সামনে আসছে, চুনিকে দুবেলা পড়াতে হবে। 1 মাস 1.5 মাস তো বসিয়ে বসিয়ে মাইনে দিয়েছি, এখন মাস্টার যেন দুবেলা আসে। নারায়ণবাবু মেয়ে মানুষের কাছে কি প্রতিবাদ করিবেন? ন্যায্য পড়াইয়া এখানে মাহিনা আদায় করিতে গায়ের রক্ত জল হইয়া যায়। ছুটির মাসে বসাইয়া কি তাহাকে মাইনে দিল? ছুটির আগের মাসের মাহিনা এখনো বাকি। মুখে বলিলেন, বৌমা, সকালে আজকাল সময় বেশি পাওয়া যায় না, আমারও নিজের একটু কাজ আছে। আচ্ছা, তা বরং দেখব। দেখা দেখি চলবে না, বলে দাও দিদি, আসতেই হবে। না পারেন আমরা অন্য মাস্টার রাখবো। ওই তো সেদিন পাশের মেসের ছেলে 3টে পাশের পড়া পড়ছে, বলছিল আমায় 10 টাকা দেবেন, দুবেলা পড়াবো। এই সময় চুনি মাকে ধমক দিয়া বলিল, যাও না এখান থেকে, তোমার আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিটনেস কাটতে হবে না। নারায়ণবাবু বলিলেন, ছি, মাকে অমন কথা বলতে আছে। মনে মনে কিন্তু খুশি হইলেন। চুনি বলিল, স্যার, আপনি মার কথা শুনবেন না, দুবেলা আপনি পড়ালেও আমি পড়ব না, আমার দুবেলা পড়তে ইচ্ছে করে না। নারায়ণবাবুর আনন্দ অনেকখানি উবিয়া গেল। তাহার অসুবিধা দেখিয়া তাহা হইলে চুনি কথা বলে নাই, সে দেখিয়াছে নিজের সুবিধা। পাছে নারায়ণবাবু স্বীকার করিলে 2 বেলা পড়িতে হয়, তাই মাকে ধমক দিয়াছে হয়তো। বাড়িতে ফিরিয়া দেখিলেন তাহার ইঞ্জিনিয়ার বন্ধুটি তাহার জন্য অপেক্ষা করিতেছেন। কি নারায়ণবাবু, কবে ফিরলেন? এই আজ 3 দিনেক। ভালো সব? বসুন বসুন শরৎবাবু। মনের মতন সঙ্গী পাইয়াছেন তিনি। উহ,
কোথায় বরিশালের রজ পাড়াগাঁয়ের পঞ্চানন মুক্তার, আর কোথায় তাহার এই বন্ধু শরৎ সান্যাল? দুইজনে যেমন একত্র হইয়াছেন, অমনি উঁচু বিষয়ের আলোচনা শুরু। এই জন্যই কলিকাতা এত ভালো লাগে। এসব লইয়া কথা বলিবার লোক কি বাংলাদেশের অজ পাড়াগাঁয়ে মিলবে? নারায়ণবাবুর বন্ধু বলিলেন, ভালো কথা দাদা, আপনাকে দেখাবো বলে রেখে দিয়েছি। কি? রিডার্স ডাইজেস্টে একটা আর্টিকেল বেরিয়েছে বর্তমান চায়নার ব্যাপার নিয়ে, কাল এনে দেখাবো। আচ্ছা, কাল আনবেন, কিন্তু আমার ভবিষ্যৎবাণী স্মরণ আছে তো ওয়াশিংটন চুক্তি সম্পর্কে? আপনারও কথা টেকে না। রামানন্দবাবুর মন্তব্য পড়ে দেখবেন এ মাসের মডার্ন রিভিউতে। আলবাত টেকে, আমি কারো কথা মানিনি। এ কথা নারায়ণবাবু বলিলেন একটা খাঁটি ইন্টেলেকচুয়াল আলোচনা জমাইয়া তুলিবার জন্য। তর্ক না হইলে আলোচনা জমে না। কলিকাতা না হইলে এমন মনের খোরাক কোথায় জোটে? দুই বন্ধুতে মিলিয়া মনের খেদ মিটাইয়া রাত 11টা পর্যন্ত ইন্টেলেকচুয়াল আলোচনা চলিল। দুইজনেই সমান তার্কিক, কোনো কথারই মীমাংসা হইল না। তা না হোক, মীমাংসার জন্য কেহ তর্ক করে না, তর্কের খাতিরেই তর্ক করিতে হয়। আফিমের নেশার মতো তর্কের নেশাও একবার পাইয়া বসিলে আর ছাড়িতে চায় না। নারায়ণবাবু বলিলেন, আজ একটু যোগবাশিষ্ঠ পড়া হলো না। তা বেশ তো, পড়ুন না, আরো রাত হোক। অনেক রাত্রে নারায়ণবাবুর বন্ধু রায়বাহাদুর শরৎ সান্যাল বিদায় গ্রহণ করিলে নারায়ণবাবু রান্না চড়াইলেন। মনে এত আনন্দ, ও বেলার বাসি পুঁটি মাছ ভাজা ছিল, তাই দিয়া ঝোল চড়াইলেন, আর ভাত, আর কিছু না। মনের আনন্দই মানুষকে তাজা রাখে, খাইয়া মানুষ বাঁচে না শুধু। খাওয়া শেষ হইলে সাহেবের ঘরের দিকে উঁকি মারিয়া দেখিলেন সাহেবের টেবিলে আলো জ্বলিতেছে। অত রাত্রে সাহেব লেখাপড়া করিতেছেন নাকি? নারায়ণবাবুর ইচ্ছা হইল ঘরে ঢুকিয়া দেখেন সাহেব কি পড়িতেছেন। সাহেব বলিলেন, কামেন। নারায়ণবাবু বিনীত হাস্যের সহিত ঘরে ঢুকিলেন। ইয়াস। না, এমনি দেখতে এলাম। আপনি কি পড়ছেন? আমি আপিসের কাজ করছিলাম। বসো। স্যার, কলকাতার মতো জায়গা নেই। আমাদের মতো লোক অন্য জায়গায় গিয়ে থাকতে পারে না। আমার এক ভাই চায়নাতে আছে, মিশনারি। ক্যান্টন থেকে নদীপথে যেতে হয়, অনেক দূর। আগে সে ব্রিটিশ গানবোটে মেডিকেল অফিসার ছিল, এখন মিশনারি হয়েছে। সে কিন্তু চীন দেশের একটা অজ পাড়াগাঁয়ে মিশনে থাকে। আমি একবার গিয়েছিলাম সেখানে, গিয়ে আমার মন হাঁপিয়ে উঠল। আমিও স্যার বরিশালে গিয়েছিলাম ছুটিতে, আমার মন টেকেনি। একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিলেন, স্কুলটাকে আরো ভালো করতে হবে স্যার। আমিও তাই ভাবছি। একটা বিজ্ঞাপন দেব কাগজে, আরো ছেলে হোক। দুজনে বসিয়া স্কুলের ভবিষ্যৎ সম্বন্ধে অনেক কথাবার্তা হইল। নারায়ণবাবু বিদায় লইয়া শয়নের জন্য গেলেন। শ্রাবণ মাসের দিকে স্কুলের কাজ ভয়ানক বাড়িল। এই সময় একজন নতুন মাস্টার স্কুলে নেওয়া হইল। বেশি বয়স নয়, 30-এর মধ্যে। লোকটি কবিতা লেখে, বড় বড় কথা বলে, অবস্থাও বোধহয় ভালো। কারণ সাধারণ স্কুল মাস্টারদের অপেক্ষা ভালো সাজগোজ করিয়া স্কুলে আসে। বেশিরভাগ আপন মনে বসিয়া থাকে, কাহারো সঙ্গে কথাবার্তা বলে না, ফটফট করিয়া ইংরাজি বলে যখন তখন। নাম রামেন্দু ভূষণ দত্তগুপ্ত, বাড়ি নৈহাটির কাছে কি একটা জায়গায়। যদুবাবু চায়ের দোকানে বলিলেন, ওহে, এ নবাবটি কে এলো হে? নরলোকের সঙ্গে বাক্যালাপ করে না যে। ক্ষেত্রবাবু বলিলেন, করার উপযুক্ত মনে করলেই করবে। নারায়ণবাবু চুপ করিয়াছিলেন। যদুবাবু বলিলেন, কি দাদা, চুপ করে আছেন যে? কি বলি বলো, কিরকম লোক কিছু জানি নে তো। কিরকম বলে মনে হয়? বেজায় গুমুরে। তা হতে পারে, তবে ছেলে মানুষ। সাইও হতে পারে। সাই না ছাই, কারো সঙ্গে কথা বলে না, টিচার্স রুমে একলাটি বসে কি যেন ভাবে। ক্ষেত্রবাবু বলিলেন, লোকটা কবি, তাই বোধহয় আপন মনে ভাবে। যদুবাবু কাহারও প্রশংসা সহ্য করিতে পারেন না। তিনি বলিলেন, হ্যাঁ, কবি, একেবারে রবি ঠাকুর, ডেপো কোথাকার।
সেদিন টিফিনের পর কিছুক্ষণ ক্লাসে নূতন শিক্ষক নাই। 10 মিনিট কাটিয়া গেল, তখনও তাহার দেখা নাই। হেডমাস্টার কটমট দৃষ্টিতে ক্লাসের শূন্য চেয়ারের দিকে চাহিয়া বলিলেন, কার ক্লাস? মনিটর দাঁড়াইয়া উঠিয়া বলিল, নিউ টিচার স্যার। হেডমাস্টার চলিয়া গেলেন। অনেকক্ষণ পরে নতুন মাস্টার আসিয়া বসিলেন। সঙ্গে সঙ্গে মথুরা চাকর আসিয়া একটা স্লিপ দিল তাহার হাতে। হেডমাস্টার আপিসে ডাকিয়াছেন। নতুন মাস্টার উঠিয়া আপিসে গেলেন। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, আপনি ক্লাসে ছিলেন না? আমি ক্লাস থেকেই আসছি। 10 মিনিট পর্যন্ত আপনি ক্লাসে ছিলেন না। আমি দুঃখিত, চা খেতে গিয়ে একটু দেরি হয়ে গেল। কোথায় চা খেতে গিয়েছিলেন? আমায় না বলে বাইরে যাবেন না। কেন স্যার? হেডমাস্টার ভ্রু কুঞ্চিত করিয়া নতুন মাস্টারের মুখের দিকে চাহিয়া বলিলেন, আমার স্কুলের নিয়ম। নতুন মাস্টার কিছু না বলিয়া ক্লাসে গিয়া পড়াইতে লাগিলেন, কিন্তু কিছুক্ষণ পরেই আবার হেডমাস্টারের আপিসে আসিয়া বসিলেন। বলিলেন, স্যার, একটা কথা। কি? আমি স্কুলের একজন টিচার, ছাত্র নই। হেডমাস্টারের কাছে অনুমতি নিয়ে স্কুলের ফটকের বাইরে যেতে হয় ছাত্রদের, টিচারদের নয়। আমার দেরি হয়েছিল ফিরতে, সেজন্য আমি দুঃখিত। কিন্তু আপনাকে না বলে যাওয়ার জন্য আপনি অনুযোগ করলেন, এটা ঠিক করেছেন বলে মনে করি না। হেডমাস্টারের বিস্মিত দৃষ্টির সম্মুখে নতুন টিচার গটগট করিয়া ক্লাসে চলিয়া গেলেন। দুর্দণ্ড প্রতাপ ক্লার্কওয়েল তো অবাক। তাহার অধীনস্থ কোনো মাস্টার যে তাহার সম্মুখে দাঁড়াইয়া এই কথা বলিতে পারে, তাহা তাহার কল্পনার অতীত। তিনি তখনই মিস্টার আলমকে ডাকিলেন। ইয়েস স্যার। নতুন টিচার বেশ ভালো পড়ায়? জানি না স্যার, বলেন তো, দৃষ্টি রাখি। রাখো। কিরকম একটু অসামাজিক ধরনের। শুনলাম নাকি কবি। বাংলা কবিতা পড়ো তোমরা? পড়েছ কিরকম কবিতা লেখে? মিস্টার আলম তাচ্ছিল্যের সঙ্গে হাত কড়িকাঠের দিকে উঠাইয়া থিয়েটারি ভঙ্গি করিলেন। তারপর সুর নিচু করিয়া বলিলেন, কিসের কবি? বাংলাদেশে সবাই কবিতা লেখে আজকাল। কবি? তুমি বাংলা কবিতা পড়ো মিস্টার আলম? পড়ি বই কি স্যার। আলমের কথা সত্য নয়। বাংলা সাহিত্যের কোনো খবর কোনো দিনও তিনি রাখেন না। মিস্টার আলমের সঙ্গে একদিন নতুন মাস্টারের ঠোকাঠুকি বাঁধিল, ব্যাপারটা খুব সামান্য বিষয়ে অবলম্বন করিয়া। ক্লাসে কি একটা পরীক্ষার কাগজে নতুন মাস্টার নম্বর দিয়া ছেলেদের নিকট ফেরত দিয়াছেন। মিস্টার আলম সেই ক্লাসে পড়াইতে গিয়া সামনের বেঞ্চির ওপর একটি ছেলের পরীক্ষার খাতা দেখিয়া জিজ্ঞাসা করিলেন, কিসের খাতা রে? ছেলেটি বলিল, এবারকার উইকলি এক্সারসাইজের খাতা স্যার। নতুন স্যার দেখে ফেরত দিয়েছেন। কি সাবজেক্ট? হিস্ট্রি। দেখি খাতাখানা। মিস্টার আলম খাতাখানা লইয়া উল্টাইয়া পাল্টাইয়া বলিলেন, নম্বর দেওয়া সুবিধে হয়নি। কেন স্যার? এর নাম কি মার্ক দেওয়া? এ আনাড়ির মার্ক দেওয়া। এই খাতায় তুমি 60 নম্বর কখনো পাও না। আমার হাতে 40-এর বেশি নম্বর উঠত না। নতুন টিচারের কাছে ছেলেরা অন্যভাবে ঘুরাইয়া বলিল, স্যার, আপনার হাতে বড় নম্বর ওঠে। কেন রে? স্যার, ওই সতীশকে 60 দিয়েছেন, ও 40-এর বেশি পায় না। কে বলেছে তোকে? মিস্টার আলম বলে গেলেন স্যার। কি বললেন? বললেন এ আনাড়ির মার্ক দেওয়া হয়েছে। নতুন টিচার তখনই গিয়া হেডমাস্টারের আপিসে মিস্টার আলমকে খুঁজিয়া বাহির করিলেন। হেডমাস্টার নাই, ক্লাসে পড়াইতে গিয়াছেন। বলিলেন, আপনার সঙ্গে একটা কথা। 1 মিনিট। কি বলুন? আপনি কি 4th ক্লাসে আমার খাতা দেখা সম্বন্ধে কিছু বলেছেন? কেন বলুন তো? না, তাই বলছি। ছেলেরা বলছিল আপনি খাতা দেখে বলেছেন যে খাতা ভালো দেখা হয়নি। হ্যাঁ, তা না, সে কথা ঠিক না। তবে হ্যাঁ, একটু বেশি নম্বর বলেই আমার মনে হলো কি না। খুব ভালো কথা। আপনি অভিজ্ঞ টিচার, আমার ভুল ধরবার সম্পূর্ণ অধিকারী। আমার দয়া করে যদি খাতা দেখাটা সম্বন্ধে একটু বলে টলে দেন, আমার অনেক ভুল সংশোধন হতে পারে। আমরা আনাড়ি কিনা আবার এ বিষয়ে। আলমের মুখ লাল হইয়া উঠিল। বলিলেন, তা আমার যা মনে হয়েছে তাই বলেছি। আপনার নম্বর দেওয়াটা একটু বেশি বলেই মনে হয়েছিল। আমি মোটেই তার প্রতিবাদ করছি না। আমি কেবল বলতে চাই,
ক্লাসে ছেলেদের সামনে মন্তব্য না করে আমাকে আড়ালে ডেকে বললেই ভালো হতো নাকি? ন্যায্য কথা। এ কথার ওপর কোনো কথা চলে না। মিস্টার আলমের চুপ করিয়া থাকা ভিন্ন গত্যন্তর ছিল না। কিন্তু কিছুক্ষণ পরে হেডমাস্টারকে একা পাইয়া মিস্টার আলম সাতখানা করিয়া তাহার কাছে লাগাইলেন, নতুন টিচারকে খাতা দেখতে দেবেন না স্যার। নতুন টিচারকে? কেন মিস্টার আলম? উনি খাতা মনোযোগ দিয়ে দেখেন না। দেখেছিলে নাকি কোনো খাতা? হ্যাঁ স্যার, 4th ক্লাসের সতীশকে উনি 60 নম্বর দিয়েছেন যে খাতায়, তাতে 40-এর বেশি নম্বর ওঠে না। ভুল কাটেনও নি সব জায়গায়। এই কথার মধ্যে মুশকিল আছে। সব ভুল নিখুঁতভাবে কাটিয়া কোনো মাস্টারই খাতা দেখেন না, স্বয়ং মিস্টার আলমও নন। এখানে মিস্টার আলম নতুন টিচারের উপর বেশ এক চাল চালিলেন। হেডমাস্টার খাতা চাহিয়া পাঠাইয়া সত্যই দেখিলেন প্রত্যেক পাতায় এক আধটা ভুল রহিয়া গিয়াছে, যাহা কাটা হয় নাই। নতুন মাস্টারের ডাক পড়িল ছুটির পর। হেডমাস্টার বললেন, 4th ক্লাসের হিস্ট্রির খাতা দেখেছিলেন আপনি? হ্যাঁ স্যার। খাতা ভালো করে দেখেননি তো? সব ভুলে লাল দাগ দেননি? বেশিরভাগ দিয়েছি স্যার, 2-1টা ছুটে গিয়েছে হয়তো। না, আমার স্কুলে ওভাবে কাজ করলে চলবে না। খাতা সব আপনি ফিরিয়ে নিয়ে যান, আবার দেখতে হবে। জি আজ্ঞে স্যার। পরদিন নতুন মাস্টার সার্কুলার বই দেখিয়া বাহির করিলেন, মিস্টার আলম 1st ক্লাসের ইংরেজি গ্রামার ও রচনার খাতা দেখিয়াছেন। 3খানি খাতা চাহিয়া লইয়া দেখিতে দেখিতে বাহির করিলেন, মিস্টার আলম গড়ে প্রত্যেক পাতায় অন্তত 3টি করিয়া ভুলের নিচে লাল দাগ দেন নাই। নতুন টিচার খাতা কয়খানি হাতে করিয়া হেডমাস্টারের কাছে না গিয়া মিস্টার আলমের কাছে গেলেন। খাতা দেখাইয়া বলিলেন, আপনার খাতা দেখা যদি আদর্শ হিসেবে নিতে হয়, তাহলে প্রত্যেক পাতায় আমার 3টি ভুলে লাল দাগ না দিয়ে রাখা উচিত ছিল। দেখুন খাতা কখনো। মিস্টার আলম উল্টাইয়া খাতাগুলি দেখিল। যুক্তি অকাট্য। গড়ে 3টি করিয়া ভুলে লাল দাগ দেওয়া হয় নাই, খাঁটি কথা। মিস্টার আলমের মুখ লাল হইয়া উঠিল অপমানে, কিন্তু কোনো কথা বলিলেন না। নতুন টিচার বলিলেন, আপনি বললেন কিনা হেডমাস্টারের কাছে আমার বড্ড ভুল থাকে খাতায়, তাই দেখালুম। ভুল সকলেরই থাকে, ওগুলো ওভারলুক করতে হয়। সব কথাই হেডমাস্টারের কাছে? মিস্টার আলম রাগিয়া বলিলেন, আপনি কি করে জানলেন আমি হেডমাস্টারের কাছে বলেছি? মনের অগোচর পাপ নেই, আপনি জানেন আপনি বলেছেন কিনা। বলিয়াই নতুন টিচার বেশ কায়দার সহিত ঘর পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন। এ ব্যাপার কি করিয়া যেন অন্য টিচারেরা জানিতে পারিলেন। টিচারদের বসিবার ঘরে টিফিনের সময় এ কথা লইয়া বেশ গুলজার হইল। মিস্টার আলমের অপমানে সকলেই খুশি। যদুবাবু বলিলেন, বেশ হয়েছে অন্তর্জতার। থোঁতা মুখ ভোঁতা করে দিয়েছে নতুন টিচার। কি ওর নাম? রামেন্দু বাবু বুঝি? নারায়ণবাবু সেখানে উপস্থিত ছিলেন। তাহার একটা গুণ, পরের কথায় বড় একটা থাকেন না। বলিলেন, বাদ দাও ভায়া ও কথা। যদুবাবু বলিলেন, বাদ দেব কেন? আপনি তো দাদা দেবতুল্য লোক। তা বলে দুষ্ট লোকও তো আছে পৃথিবীতে, তাদের শাস্তি হওয়াই ভালো। ক্ষেত্রবাবু বলিলেন, জানেন দাদা, একটা কথা বলি। ওই আলমটা সবার নামে হেডমাস্টারের কাছে লাগিয়ে বেড়ায়, এ কথা আপনি অস্বীকার করতে পারেন? অমন হিংসুক লোক আর 2টি দেখিনি, এই আপনাকে বলে দিচ্ছি। জ্যোতির্বিনোদ নিচু ক্লাসের পণ্ডিত। বড় বড় ক্লাসে যাহারা পড়ান তাহাদের সমীহ করিয়া চলেন। তিনি কাহারও বিরুদ্ধে কোনো সমালোচনা হইলে বিশেষ যোগ দেন না। তিনি বলেন, আমি চুনোপুঁটি, আপনারা সকলেই রুই কাতলা, আমার কোনো কথায় থাকা সাজে না। তিনিও আজ বলিলেন, একটা ভালো বলতে হয় রামেন্দু বাবুকে, তিনি ওই খাতা নিয়ে হেডমাস্টারের কাছে না গিয়ে মিস্টার আলমের কাছে গিয়েছেন। যদুবাবু কাহারও ভালো দেখিতে পারেন না। তিনি বলিলেন, আরে সেটা কিছু নয় হে ভায়া, হেডমাস্টারের কাছে যেতে সাহস কি হয় সবারই? নারায়ণবাবু বলিলেন, তা হয়। অতখানি যে করতে পারে সাহেবের কাছে যাওয়ার সাহস তার খুবই আছে। লোকটি ভদ্রলোক। যদুবাবু বলিলেন, তবে একটু গুমুরে। যাক, সব গুণ মানুষের থাকে না। এই কাজটা করে যা শিক্ষা দিয়েছে আলমকে, ভারী খুশি হয়েছি। কি বলো ক্ষেত্র ভায়া? ক্ষেত্রবাবু বলিলেন, স্পিরিট আছে ভদ্রলোকের। ডেকে নিয়ে এসো না,
ওই তো ওদিকে ছাদে বসে থাকে একলাটি, টিফিনে টিচারদের ঘরে কোনোদিন তো আসে না। নারায়ণবাবু বলিলেন, বসে বসে বই পড়ে লাইব্রেরি থেকে নিয়ে। সেদিন বঙ্কিমের বই পড়ছিল, পকেটে একদিন সেলির কবিতা ছিল। তোমরা ওকে গুমুরে ভাবো, তা নয়, কবি কিনা একটু আনমনে ভাবতে ভালোবাসে। যাও না ক্ষেত্র ভায়া, ডেকে নিয়ে এসো না। আমি পারবো না দাদা, কিছু যদি বলে বসে। তার চেয়ে চলুন আর চায়ের দোকানের আড্ডায় নিয়ে যাওয়া যাক ওকে, আলাপ সালাপ করা যাক। ছুটির পর গেটের বাহিরে মাস্টারের দল নতুন মাস্টারের জন্য অপেক্ষা করিতেছিলেন। কারণ এ ঘনিষ্ঠতা হেডমাস্টার বা মিস্টার আলমের চোখের আড়ালে হওয়াই ভালো। মিস্টার আলম বা হেডমাস্টারের নেক নজরে যে ব্যক্তি নাই, তাহার সহিত ঘনিষ্ঠতা করিতে যাওয়ার বিপদ আছে। নতুন টিচার চোখে চশমা লাগাইয়া ছড়ি ঘুরাইতে ঘুরাইতে নব্য কবির স্টাইলে আকাশপানে মুখ করিয়া যেই গেটের বাহিরে পা দিয়াছেন, অমনি যদুবাবু এদিক ওদিক চাহিয়া বলিলেন, এই যে শুনছেন রামেন্দুবাবু, এই যে। রামেন্দুবাবু হঠাৎ যেন চমকিয়া উঠিয়া পিছনে ফিরিয়া বিস্ময়ের সঙ্গে বলিলেন, আমাকে বলছেন? যেন তিনি ইহা প্রত্যাশা করেন নাই তাহাকে কেহ ডাকিবে। যদুবাবু বলিলেন, আমরাই ডাকছি, আসুন একটু চা খেয়ে আসি। ও আচ্ছা, তা চলুন। সকলেই খুব আগ্রহান্বিত। নতুন টিচারের সঙ্গে এতদিন আলাপ ভালো করিয়া হয়ই নাই, অনেকের সঙ্গে একটা কথাও হয় নাই। আজ ভালো করিয়া আলাপ করা যাইবে। লোকটার অধ্যকার কার্যে তাহার সম্বন্ধে মাস্টারদের কৌতূহলের অন্ত নাই। আলমকে যে অপমান করিয়া ছাড়িয়াছে সে সকলের বন্ধু। চায়ের দোকানে গিয়া প্রতিদিনের মতো মজলিস জমিল। স্কুল মাস্টারদের অবশ্য যতটা হওয়া সম্ভব তাহার বেশি ইহাদের ক্ষমতা নাই। নতুন টিচারকে খাতির করিয়া 2খানা টোস্ট দেওয়া হইল, বাকি সবাই 1খানা করিয়া টোস্ট লইলেন। পরস্পর একটা মানসিক বোঝাপড়া হইল যে নতুন টিচারের খাবারের বিলটা সকলে মিলিয়া চাঁদা করিয়া দেবেন। নারায়ণবাবু আলাপের ভূমিকা স্বরূপ প্রথমে জিজ্ঞাসা করিলেন, মশাইয়ের বাড়ি কোথায়? আমার বাড়ি ছিল গিয়ে নদে জেলায় সুবর্ণপুর, এখন কলকাতায় আছি অনেক দিন। কলকাতায় কোথায় থাকেন? মেসে। ও। যদুবাবু একটু ঘনিষ্ঠতা করিবার জন্য বলিলেন, অনেকদিন কলকাতায় আর কি আছো ভায়া, তোমার বয়সটা কি আর এমন, আমাদের চেয়ে কত ছোট। নতুন টিচারে ঘনিষ্ঠতায় বিশেষ ধরা দিলেন না, খুব ভদ্রতার সঙ্গে বিনীতভাবে জানাইলেন তাহার বয়স খুব কম নয়, প্রায় 34 পার হইতে চলিল। দাদা কথাটার ব্যবহার একবারও করিলেন না, বেশ একটু ভদ্র ও বিনীত ব্যবধান বজায় রাখিয়া চলিলেন কথাবার্তায় ও চালচলনে। এ কথা ও কথার পর যদুবাবু হঠাৎ বলিলেন, আজ আমরা খুব খুশি হয়েছি, বেশ শিক্ষা দিয়েছেন। মাখামাখি করিবার সাহস তাহার উবিয়া গিয়াছিল। বেশ শিক্ষা দিয়েছেন ওই বেটাকে। নতুন টিচার ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, কার কথা বলছেন? আরে ওই যে ওই আলমটাকে। ও বেটা হেডমাস্টারের কাছে প্রত্যেকের বিষয়ে লাগাবে, আমাদের উস্তান কুস্তান করে মেরেছে মশাই। উফ, ও একেবারে অন্তজ, ওর যা অপমান করেছে না আজ, দেখুন তো আপনার নামে কিনা লাগাতে। নতুন টিচারের মুখ কঠিন হইয়া উঠিল। তিনি বিরস কণ্ঠে বলিলেন, ও আলোচনা নাই বা করলেন এখন। মিস্টার আলমের ভুল হতে পারে, ভুল সবারই হয়, আমি তার ভুল পয়েন্ট আউট করেছি মাত্র। আদারওয়াইজ হি ইজ আ ভেরি গুড টিচার, ভেরি অনেস্ট অ্যান্ড সিনসিয়ার টিচার। যাক সব কথা। কঠিন ভদ্র সুরের গাম্ভীর্যে চায়ের দোকানের হালকা আবহাওয়া যেন থমথম করিয়া উঠিল। যদুবাবু আর মাখামাখি করিবার সাহস পাইলেন না। অন্য কথা উঠিল। নতুন টিচার বিশেষ কোনো কথা বলিলেন না, মজলিস জমিল না যতটা আশা করা গিয়াছিল। চায়ের মজলিস শেষ হইলে নতুন টিচার বিদায় লইয়া চলিয়া গেলেন। সকলের পয়সা তিনি নিজেই দিয়া দিলেন। যদুবাবু বলিলেন, গভীর জলের মাছ দেখলে তো? ক্ষেত্রবাবু ঘাড় নাড়িয়া বলিলেন, বেশ চালবাজ। তা একটু আছে বই কি। নারায়ণবাবু বললেন, তোমরা কারোর ভালো দেখো না, ওই তোমাদের দোষ। এ চালবাজ ও গভীর জলের মাছ, এইসব তোমাদের কথা।
জ্যোতির্বিনোদ বলিলেন, না না, ভদ্রলোক ভালোই, আমি তো দেখছি বেশ উদার লোক। যদুবাবু বলিলেন, ওই তো ভায়া, ওই জন্যই তো বলছি গভীর জলের মাছ। আমাদের পয়সাটি পর্যন্ত নিজে দিয়ে গেল, জানো কত ভদ্রতা। অথচ নারায়ণবাবু বলিলেন, অথচ কি? তুমি সব জিনিসের মধ্যে একটা অথচ না বের করে ছাড়বে না ভায়া। অথচ মনের কথাটা প্রকাশ করলে না। অথচ নয়, অর্থাৎ তোমার মতো পেট পাতলা নয়। আপনি তো দাদা আমার সবই দোষ দেখেন। রাগ করো না ভায়া, আমি তো ও ছোকরার কোনো দোষই দেখলাম না। বসে বসে মিস্টার আলমের নামে কুৎসা গাইলেই কি ভালো লোক হতো? নারায়ণবাবুকে সকলেই তাহার বয়সের জন্য একটু সমীহ করিয়া চলে। যদুবাবু ইহা লইয়া নারায়ণবাবুর সঙ্গে আর তর্ক করিলেন না। মোটের উপর সেদিন চায়ের মজলিস হইতে বাহির হইয়া সকলেই অসন্তোষ লইয়া বাড়ি ফিরিলেন। মাসের শেষে ছেলেদের প্রোগ্রেস রিপোর্ট ইত্যাদি লেখার ভিড় পড়িয়া গেল। হেডমাস্টারের কড়া হুকুম আছে, মাসের শেষ দিন কোনো টিচার ছুটির পর বাড়ি যাইতে পারিবে না। বসিয়া বসিয়া সব প্রোগ্রেস রিপোর্ট লিখিয়া হেডমাস্টারের সই করাইয়া বিভিন্ন ক্লাসের মার্কের খাতায় ছেলেদের মার্ক জমা করিয়া ক্লাসের হাজিরা বহিতে ছেলেদের গড় হাজিরা বাহির করিয়া তবে যাইতে পারিবে। এইসব কেরানির কাজ সাঙ্গ করিয়া বাড়ি ফিরিতে রাত 7:30 বাজিয়া যায়। স্কুলের প্রথা অনুযায়ী মাস্টারদের এদিন জল খাবার দেওয়া হয় স্কুলের খরচে। যদুবাবু ছুটির পর সাহেবের কাছে জল খাবারের টাকা আনিতে গেলেন। বরাবর তিনিই যান ও কোনো দোকান হইতে খাবার কিনিয়া আনেন। বরাদ্দ আছে 5.5 টাকা। সাহেব যদুবাবুর হাতে 7টি টাকা দিয়া বলিলেন, আজ ভালো করে খাও সকলে, লাড্ডু রসগোল্লা বেশি করে নিয়ে এসো। যদুবাবু প্রথমে একটি রেস্টুরেন্টে গিয়া 2 পেয়ালা চা খাইলেন, তারপর 6 টাকার খাবার কিনিলেন এক দোকান হইতে। বাকি 1টি টাকা তাহার উপরি পাওনা। অন্যবার 8 আনা পয়সা উপরি পাওনা হয়, অর্থাৎ 5 টাকার খাবার কিনিয়া 8 আনা পকেটস্থ করেন। স্কুলে আসিতে প্রায় সন্ধ্যা হইল। মাস্টারেরা অধীর আগ্রহে জল খাবারের প্রত্যাশায় বসিয়া আছেন। একজন বলিলেন, এত দেরি কেন যদুবাবু? আরে গরম গরম ভাজি আনছি। আমার কাছে বাবা ফাঁকি দিতে পারবে না কোনো দোকানদার। বসে থেকে তৈরি করিয়ে 16 আনা দাঁড়ি ধরে ওজন করিয়ে তবে। অন্যান্য মাস্টারদের অগাধ বিশ্বাস যদুবাবুর ওপরে। সকলেই বলেন, যদুবাবুর মতো কিনতে কাটতে কেউ পারে না, পাকা লোক একেবারে যাকে বলে। টিচারদের ঘরে বেঞ্চির ওপর ছোট ছোট পাতা পাতিয়া খাবার পরিবেশন করা হইল। যদুবাবু এখানে খাইবেন না, তিনি বাড়ি লইয়া যাইবেন। জ্যোতির্বিনোদ মশাই ঘিয়ে ভাজা জিনিস খাইবেন না, তিনি নিষ্ঠাবান ব্রাহ্মণ, তাহার জন্য শুধু সন্দেশ রসগোল্লা আনা হইয়াছে। নতুন টিচার বেঞ্চির একপাশে খাইতে বসিয়াছিলেন। তাহার সঙ্গে বড় সাধারণত কাহারও মেশামেশি নেই। তিনি নিঃশব্দে ঘাড় গুঁজিয়া খাইতেছিলেন। যদুবাবু সামনে গিয়া বলিলেন, আর 2-1খানা লুচি দেব? না না, আর দেবেন না। একটা রসগোল্লা? অন্যান্য টিচার সকলেই বিভিন্ন বেঞ্চি হইতে নতুন টিচারকে খাওয়ার জন্য 2-1টা অতিরিক্ত মিষ্টি লওয়ার জন্য পিড়াপিড়ি করিতে লাগিলেন। মিস্টার আলম ভোজসভায় প্রতিবার উপস্থিত থাকেন, কিন্তু স্বীয় পদের আভিজাত্য বজায় রাখিবার জন্য সাধারণ মাস্টারদের সঙ্গে খাইতে বসেন না। মাস্টারেরা বরং খোসামত করিয়া প্রতিবার ভোজসভাতেই তাহাকে খাওয়ার জন্য পিড়াপিড়ি করিত। মিস্টার আলম হাসি মুখে প্রত্যাখ্যান করিতেন। আজ তাহার প্রাপ্য সেই আপ্যায়ন নতুন টিচারের উপর গিয়া পড়িতে দেখিয়া মিস্টার আলম মনে মনে ক্ষুণ্ণ হইলেন, বিস্মিত হইলেন। নতুন টিচারের উপর হিংসায় মন পরিপূর্ণ হইল। নতুন টিচার বলিলেন, মিস্টার আলম, আপনি খেলেন না? আসুন। মিস্টার আলম গম্ভীর মুখে উত্তর দিলেন, না, আপনারা খান, আমি এখন খাইনি। নতুন টিচার আর কোনো কথা বলিলেন না। মাসে এই একদিন করিয়া স্কুলের খরচে খাওয়া, এমন কিছু বেশি খাওয়া নয়। হয়তো খান 5-6 লুচি, 2টি রসগোল্লা, একটু তরকারি, 1 মুঠা বোঁদে। এই খাওয়াটুকুর জন্য মাস্টারেরা মাসের শেষ দিনটির প্রতীক্ষায় থাকেন। সেদিন সারা দিনটা খাটিবার পর সন্ধ্যায় সকলে বসিয়া একটু খাওয়া দাওয়া।
পরদিন মিস্টার আলম হেডমাস্টারকে গিয়া বলিলেন, স্যার, একটা কথা, মাসের শেষে মাস্টারদের পেছনে 5 টাকা 6 টাকা মিথ্যে খরচ ও বন্ধ করে দেওয়াই ভালো। ধরুন কমিটি থেকে আপত্তি তুলতে পারে, মাস্টারদের ডিউটি তারা করবে, তার জন্য খাওয়ানো কেন স্কুলের খরচে? আমি তো ভালো বুঝছি না স্যার। কমিটির নামে হেডমাস্টার একটু ভয় পাইয়া গেলেন, তবুও বলিলেন, তা খায় খাগে, খাটতেও তো হয়। মিস্টার আলম জানিত কমিটির নামে সাহেব একটু ভয় পায়। সে গিয়া কমিটির একজন মেম্বারকে কথাটা লাগাইল। কমিটির মিটিংয়ে অমূল্যবাবু সাহেবকে প্রশ্ন করিলেন, আচ্ছা, শুনলাম আপনি টিচারদের জল খাবার খেতে দেন মাসের শেষে, সে কার পয়সায়? স্কুলের খরচে। কেন? মাস্টারদের খাটুনি বেশি হয়, প্রোগ্রেস রিপোর্ট লেখা, রেজিস্টার ঠিক করা, এ তো তাঁদের ডিউটি, এর জন্য জল খাবার দেওয়া কেন? ক্লার্কওয়েল তর্ক করিয়া তখনকার মতো নিজের কাজের যৌক্তিকতা প্রতিপন্ন করিতে চেষ্টা করিলেন বটে, কিন্তু পরের মাস হইতে মাস্টারদের জলযোগ বন্ধ হইয়া গেল। ক্ষেত্রবাবু সেই দিন স্কুল হইতে বাড়ি ফিরিয়া দেখিলেন স্ত্রী বিছানায় শুইয়া আছে, ভয়ানক জ্বর। এঁটো বাসন রান্নাঘরের একপাশে জড়ো হইয়া আছে, ও বেলাকার এঁটো পরিষ্কার করা হয় নাই। ছেলে মেয়েগুলো ঘরময় দাপাদাপি করিয়া বেড়াইতেছে, চারিদিকে বিশৃঙ্খলা। ক্ষেত্রবাবুর মাথা ঘুরিয়া গেল। সারাদিন পরে আসিয়া এসব কি সহ্য হয়? স্ত্রীর ব্যবস্থা মতো ঠিকা ঝিকে আজ মাস 3 হইল ছাড়াইয়া দেওয়া হইয়াছে। স্ত্রী বলিয়াছিলেন, কেন মিছিমিছি ঝির পেছনে 2.5 টাকা 3 টাকা খরচ? আজ একটু নুন দাও মা, আজ খিদে পেয়েছে জল খাবার দাও মা, আজ মাখবার একটু তেল দাও মা, এইসব ঝক্কি রোজ লেগেই আছে। দাও ছাড়িয়ে, কাজকর্ম সব করবো আমি। হাসিয়া বলিয়াছিল, কিন্তু মাসে মাসে 2.5 করে টাকা আমায় দিও গো, ফাঁকি দিও না যেন। কিন্তু শরীর খারাপ, মন খাটিতে চাহিলে কি হইবে? 3 মাসের মধ্যে এই 3 বার অসুখে পড়িল। ডাক্তার ও ওষুধ খরচে ঠিকা ঝিয়ের ডবল খরচ হইয়া গেল। ক্ষেত্রবাবু নিজে বড় মেয়েটির সাহায্যে রান্নাঘর পরিষ্কার করিলেন। মেয়েকে বলিলেন, বাসন মাজতে পারবি হাবি? হাবি মাত্র 7 বছরের মেয়ে, ঘাড় নাড়িয়া বলিল, খুব। যা দেখি, আমি কলতলায় দিয়ে আসছি। ঘরের ভিতর হইতে নিভাননী চি চি করিয়া বলিল, ও পারবে না, একটা ঠিকে ঝি দেখে নিয়ে এসো। ওই সদগোপ বাবুদের পাশের গলিতে মুংলির মা বুড়ি থাকে, খোঁজ করে দেখো গে। ক্ষেত্রবাবু ধমক দিয়া বলিলেন, তুমি চুপ করে শুয়ে থাকো, আমি বুঝছি। কেন পারবে না? শিখতে হবে না কাজ? কানু কোথায় রে? হাবি বলিল, না বাবা, আমি পারবো, দাদা খেলা করতে গিয়েছে। সুজি কোথায় আছে? ঘি? নিভাননীর ধমক খাইয়া রাগ হইয়াছিল, সে কথা বলিল না। বলি, সুজিটা কোথায়? সারাদিন খেটে খিদেতে মরছি, যা হয় কিছু খাবো তো। নিভাননী পূর্ববৎ চিঁচি করিতে করিতে বলিল, আমার কি দরকার কথায়, যা বোঝো করো তুমি। হাবি বলিল, আমি জানি বাবা, আমি দিচ্ছি। তখন নিভাননী মেয়েকে ডাকিয়া বলিয়া দিল, সুজি করিবার দরকার নাই, ওবেলার রুটি করা আছে শিকে হাঁড়িতে, নিয়ে খেতে বল। চা করে দিতে পারবি? হাবি না বলিতে জানে না, ঘাড় লম্বা করিয়া বলিল, সে চায়ের কাপ ইত্যাদি লইয়া রান্নাঘরের দিকে যাইতে যাইতে বলিল, মা, উনুনে আঁচ দিয়ে দেবে কে? ক্ষেত্রবাবু বলিলেন, তোমাকেও সব করতে হবে না, হয়েছে, থাক, আর আমার চায় দরকার নেই। তারপর চা করতে গিয়ে জামায় আগুন লেগে মরুক। নিভাননী বলিল, আহা, মুখের কি মিষ্টি বাক্যি। ক্ষেত্রবাবু 1 গ্লাস জল ঢকঢক করিয়া খাইয়া ফেলিলেন। তারপর হাবির সাহায্যে রুটি বাহির করিয়া গুড় দিয়া 1-8খানা নিজে খাইলেন, বাকি ছেলে মেয়েদের মধ্যে ভাগ করিয়া দিয়া টিউশনিতে বাহির হইলেন। হাবি বলিল, বাবা, মা বলছে রাত্রে কি খাবে, 1খানা পাউরুটি কিনে এনো। ক্ষেত্রবাবু কথা কানে তুলিলেন না। ছাত্রের বাড়ি গিয়া মনে পড়িল, স্ত্রীর অসুখের জন্য একবার বেলেঘাটায় রামসদয় ডাক্তারের ওখানে যাইতে হইবে। খানিকটা আলাপ পরিচয় আছে, স্কুল মাস্টার বলিয়া ভিজিটটা কম লইয়া থাকে তাহার কাছে। ছেলের বাপ আসিয়া কাছে বসিয়া ছেলের পড়ার তদারক করিতে লাগিল। ফলে ক্ষেত্রবাবু যে একটু সকাল সকাল বিদায় লইবেন তাহার উপায় রহিল না। অভিভাবকের মনস্তুষ্টির দরুন বরং একটু বেশি সময় বসিয়া থাকিতে হইল।
রাত্রি 9:30টার সময় ছাত্রের বাড়ি হইতে পদব্রজে বেলেঘাটা চলিলেন। ডাক্তারের সঙ্গে দেখা করিয়া কাজ শেষ করিতে 10:30 বাজিয়া গেল। কাজেই আসিবার পথে 6টি পয়সা বাস ভাড়া দিয়া ফিরিতে হইল। বাসায় ফিরিয়া দেখেন ছেলেমেয়েরা অভোরে ঘুমাইতেছে। স্ত্রীর আবার জ্বর আসিয়াছিল সন্ধ্যার পরেই। সে বিছানায় পড়িয়া এপাশ ওপাশ করিতেছে। ভীষণ ক্ষুধা পাইয়াছে, কিন্তু এত রাত্রে কি খাইবেন? ভাত চড়াইবার ধৈর্য থাকে না আর এখন। নিভাননী জ্বরে বেহুশ, তবুও সে জিজ্ঞাসা করিল, পাউরুটি এনেছ? ওই যা, পাউরুটি কিনিতে ভুলিয়া গিয়াছেন। অত কি চাই মনে থাকে? বলিলেন, না, আনতে মনে নেই। নিভাননী উদ্বিগ্ন কণ্ঠে বলিলে, তবে কি খাবে এখন? দুটো চিঁড়ে কিনে আনো না হয়। ক্ষেত্রবাবু বিরক্তির সহিত বলিলেন, হ্যাঁ, এখন 11টা বাজে, আমার জন্য চিঁড়ের দোকান খুলে রেখেছে তারা। দেখোই না গো, মোড়ের দোকানটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে। ক্ষেত্রবাবু সে কথার কোনো উত্তর না দিয়া কলসি হইতে 1 গ্লাস জল গড়াইয়া ঢকঢক করিয়া খাইয়া আলো নিভাইয়া শুইয়া পড়িলেন। অর্থাৎ সমস্ত অসুবিধা ও অনাহারের দায়িত্বটা রুগ্ন স্ত্রীর ঘাড়ে চাপাইয়া দিলেন বিনা বাক্য ব্যয়। নিভাননী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিল। পরদিন সকালে ডাক্তার আসিয়া বলিল, রোগ বাঁকা পথ ধরিয়াছে, বাড়িতে ভালো চিকিৎসা হইবে না, হাসপাতালে পাঠাইতে পারিলে ভালো হয়। ক্ষেত্রবাবুর প্রাণ উড়িয়া গেল। হাসপাতালে স্ত্রীকে পাঠাইলে ছেলে মেয়েদের বাড়িতে দেখাশোনা করে কি? হাসপাতালে যাওয়ার ব্যবস্থাই বা তিনি কখন করেন? ডাক্তারের হাতে পায়ে ধরিয়া একটা চিঠি লিখাইয়া লইলেন ক্যাম্বেল হাসপাতালের এক ডাক্তারের নামে। খাইতে গেলে ক্যাম্বেল হাসপাতালে গিয়া কাজ মিটাইয়া আবার ঠিক সময়ে স্কুলে যাইতে পারেন না। সুতরাং হাবিকে তাহার ভাই বোনের জন্য রান্না করিতে বলিয়া না খাইয়াই বাহির হইলেন। ক্লার্কওয়েল সাহেবের স্কুলে 5 মিনিট লেট হইবার জো নাই। হাসপাতালে গিয়া শুনিলেন ডাক্তারবাবু 10টার আগে আসেন না। বসিয়া বসিয়া 10:30টার সময় ডাক্তারের মোটর আসিয়া গেটে ঢুকিল। ক্ষেত্রবাবুর হাত হইতে চিঠি পড়িয়া বলিলেন, আচ্ছা, আপনি ওবেলা আমার সঙ্গে একবার দেখা করেন, এই 6টার সময়। এবেলা বলতে পারছি না। ক্ষেত্রবাবু প্রমাদ গণিলেন, 6টা পর্যন্ত এখানে অপেক্ষা করিবেন তো বাসায় যাইবেন কখন? ছেলে পড়াইতেই বা যাইবেন কখন? স্কুলের কাজ শেষ হইয়া আসিয়াছে, বেলা 4টা বাজে। এমন সময় সাহেবের ঘরে ডাক পড়িল। ক্ষেত্রবাবু সাহেবের টেবিলের সামনে দাঁড়াইতেই সাহেব বলিলেন, ক্ষেত্রবাবু, 2টো ক্লাসের প্রশ্নপত্র লিথ করতে হবে। আপনি ছুটি হলে কাজটা করে বাড়ি যাবেন। হেডমাস্টারের কথার ওপর কথা চলে না, অগত্যা তাহাই করিতে হইল। ছুটির পর মাস্টারদের মধ্যে 2-1জন বলিলেন, চলুন ক্ষেত্রবাবু, চা খেয়ে আসি। মনে সুখ নেই, চা খাবো কি বলুন? সেখানে গিয়া মাস্টারের দল প্রস্তাব করিলেন, স্কুলে একদিন ফিস্ট করা হোক। হেড পণ্ডিত চা না খাইলেও এখানে উপস্থিত থাকেন রোজ। তিনি ফর্দ করিলেন, প্রত্যেক মাস্টারকে 1 টাকা করিয়া চাঁদা দিতে হইবে। তাহা হইলে একদিন পোলাও রাঁধিয়া সবাই আমোদ করিয়া খাওয়া যায়। যদুবাবু বলিলেন, 1 টাকা বড় বেশি হইয়া পড়ে, 12 আনার মধ্যে যাহা হয় হোক। ক্ষেত্রবাবু বলিলেন, মনে সুখ নেই দাদা, এখনো সব থাক। যদুবাবু বলিলেন, কেন, কি হয়েছে? বাড়িতে বড় অসুখ, হাসপাতালে পাঠাতে হচ্ছে কাল। সকলেই নানারূপ ব্যগ্র প্রশ্ন করিতে লাগিলেন। 2-1জন ক্ষেত্রবাবুর বাড়ি পর্যন্ত গিয়া দেখিতে চাইলেন। ফিস্ট খাইবার প্রস্তাব আপাতত মুলতুবি রহিল। সকলেই কম মাহিনায় সংসার চালান, এক পরিবারের মতো মনে করেন পরস্পরকে। একজনের দুঃখ সবাই বোঝেন বলিয়াই চায়ের এ মজলিসের বন্ধুদের মধ্যে প্রীতির বন্ধন ঘনিষ্ঠ ও নির্ভেজাল। ক্ষেত্রবাবুর সঙ্গে নারায়ণবাবু হাসপাতাল পর্যন্ত গেলেন। ক্ষেত্রবাবু বলিয়াছিলেন, আপনি বুড়ো মানুষ, এতটা আর যাবেন না হেঁটে। বুড়ো মানুষ বলি কি মানুষ নই? ও কি ভায়া, চলো গিয়ে দেখে আসি। দুজনে গিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করিয়া হাসপাতালের সব ব্যবস্থা করিয়া ফেলিলেন এবং পরদিনই নিভাননীকে হাসপাতালে আনা হইল। নারায়ণবাবু রোজ বিকালে টুইশানিতে যাইবার আগে 2টি কমলা লেবু, কোনোদিন বা 1 গুচ্ছ আঙুর লইয়া নিভাননীকে দেখিয়া যান। স্কুলে পরদিন বলেন, ও ক্ষেত্র ভায়া,
বৌমা কাল বলছিলেন তুমি হাত পুড়িয়ে রেঁধে খাচ্ছ, তোমার কে এক শালি আছেন, তাকে এনে দুদিন রাখো না। আপনাকে বললে বুঝি? হ্যাঁ, কাল উনি বলছিলেন তোমার কষ্ট হচ্ছে, কবে যে সেরে উঠবো, কবে যে বাড়ি যাব বলছিলেন বৌমা। ওই রকম বলে। শালিকে আনা কি সহজ দাদা? নিয়ে এসো খরচ করে, দিয়ে এসো খরচ করে, খাওয়াও লুচি পরোটা, সে কি আমাদের সাধ্যি? নারায়ণবাবুকে নিভাননী দাদা বলিয়া ডাকে, আড়ালে বটঠাকুর বলিয়া ডাকে স্বামীর কাছে। নারায়ণবাবু কত মজার গল্প করেন তাহার কাছে, রোগীর মনে আনন্দ দিতে চান। একদিন নিভাননী বলিল, দাদা আমি ভালো হলে আপনাকে ছোট বোনের বাড়ি একদিন খেতে হবে। নারায়ণবাবু শশব্যস্ত হইয়া বলেন, নিশ্চয়ই বৌমা, নিশ্চয়ই, এর আর কথা কি? আপনি কি খেতে ভালোবাসেন দাদা? আমি? আমার? বৌমা, বুড়ো হয়েছি, যা হয় সব ভালো লাগে। একলা থাকি, রেঁধে খাই। কতদিন আছেন একা? তা আজ 27 বছর বৌমা। একা আছেন? তা থাকতে হয় বই কি বৌমা, নিজেই রাঁধি। এই বয়সে কি রান্না করতে ইচ্ছে করে? বেশি কিছু রাঁধি না, যা হয় একটা তরকারি করি। আপনি মাছ খান? তা খাই বৌমা, ও বোষ্টমদের ঢং আমার নেই। পুরুষ মানুষ মাছ মাংস কেন খাবো না? ও বোষ্টমদের মেয়েলিপনার ঢং দেখলে আমি হাড়ে চটি। আমি আপনাকে ইলিশ মাছের দই মাছ রেঁধে খাওয়াবো। আমি দিদিমার কাছে রাঁধতে শিখেছি জানেন। পিতৃসম স্নেহময় বৃদ্ধের সঙ্গে কথা বলিবার সময় নিভাননীর কণ্ঠে আপনিই যেন আবদারের সুর আসিয়া পড়ে। তাহার বালিকা বয়সে যে বাবা স্বর্গে গিয়াছেন, যাহার কথা ভালো মনে পড়ে না, এই প্রাণখোলা সরল বৃদ্ধের মধ্যে নিভাননী তাহাকেই যেন আবার দেখিতে পায়। নিজের কণ্ঠে কখন যে কন্যার মতো আবদার অভিমানের সুর আসিয়া পড়ে, সে বুঝিতেও পারে না। নারায়ণবাবু বসিয়া সুখ দুঃখের কথা বলেন। নারীর ঘনিষ্ঠ সম্পর্কে আজ 30 বছর আসেন নাই, স্নেহ ভালোবাসার পাঠ উঠিয়া গিয়াছে। এমন দরদি শ্রোতা পাইয়া তাহারও মনের উৎস মুখ খুলিয়া যায়। প্রথম জীবনের চাকুরির কথা বলেন, বহুকাল পরলোকগতা পত্নীর সম্বন্ধে বলেন, অনুকূলবাবুর কথাও পারেন। নিভাননী সহানুভূতি জানায়। এক মনে শুনিতে শুনিতে কখন তাহার চোখ ছলছল করিয়া ওঠে। ক্ষেত্রবাবু সবদিন আসিতে পারেন না। টুইশানি, বাড়িতে ছেলে মেয়েদের দেখাশোনা এসব সারিয়া রোজ হাসপাতালে আসা চলে না। নারায়ণবাবু আসেন বলিয়া হয়তো তেমন দরকারও হয় না। সেদিন নারায়ণবাবু টুইশানি সারিয়া বউবাজারের মোড় হইতে একটা বেদানা ও 2টি কমলা লেবু কিনিলেন। অনেকদিন কিছু হাতে করিয়া যাইতে পারেন নাই, আজ টুইশানির মাহিনা পাইয়াছেন। হাসপাতালের হলে দেখিলেন, হলের কোণে নিভাননীর সে বিছানাটা খালি। লোহার খাটটা হাড় পাঁজরা বাহির করিয়া পড়িয়া আছে। নারায়ণবাবু ভাবিলেন তাহার ভুল হইয়াছে। কোন ঘরে আসিতে কোন ঘরে আসিয়াছেন বৃদ্ধ বয়সে মনে থাকে না। বাহির হইতে গিয়া বারান্দায় জলের না কিসের ড্রামটি চোখে পড়িল। না, এই ড্রাম রহিয়াছে, এই তো ঘর। আবার তিনি ঘরে ঢুকিলেন। পাশের বিছানার এক রোগী বলিল, আপনি কাকে খুঁজছেন বলুন তো? ও, সেই বউটির আপনি কেউ? আহা, আপনি জানেন না, ও তো আজ দুপুরে হয়ে গিয়েছে। বউটির স্বামী এলো, আরো কে কে এলো, নিয়ে গেল। প্রায় তখন 3টে। আহা, আমরা সবাই। কথা কইতে কইতে পাশ ফিরল, আর অমনি হয়ে গেল। হাড়টা কিছু ছিল না। আহা, আপনি কে হতেন ওর? ইত্যাদি। নারায়ণবাবু কিছু না বলিয়া ফলগুলি হাতে করিয়া বাহিরে আসিলেন। আজ ক্ষেত্রবাবুকে কি স্কুলে দেখেন নাই? না বোধহয়। এখন মনে পড়িল, সারাদিন স্কুলে ক্ষেত্রবাবুর সঙ্গে দেখা হয় নাই বটে। আজ হাসপাতালে আসিবেন বলিয়া টুইশানিতে গিয়াছিলেন ছুটির পরেই, সুতরাং চায়ের দোকানেও যান নাই, নতুবা ক্ষেত্রবাবুর অনুপস্থিতি চোখে পড়িত। নিজের ছোট ঘরের নিঃসঙ্গ শয্যায় শুইয়া বৃদ্ধ কত রাত পর্যন্ত ঘুমাইতে পারিলেন না।
স্কুলের দুর্দশা উপস্থিত হইল এপ্রিল মাস হইতে। এপ্রিল মাসে মাস্টারদের বেতন ঠিক সময়ে দেওয়ার উপায় রহিল না, কারণ এবার জানুয়ারি মাসে আশানুরূপ ছেলে ভর্তি হয় নাই, বরং অনেক ছেলে ট্রান্সফার লইয়া চলিয়া গিয়াছে। এ স্কুলে ছেলেদের মাহিনা অন্য স্কুল হইতে বেশি। এই সব দুঃসময়ে লোক বেশি মাহিনা দিতে আর চায় না। পূর্বে ভাবা গিয়াছিল সাহেব মেম স্কুলে পড়াইবে বলিয়া পাড়ার বড় লোকেরা ছেলে এখানেই ভর্তি করিবে, কিন্তু গত ম্যাট্রিক পরীক্ষার ফল তেমন ভালো না হওয়ায় এ স্কুলে পড়াইতে অনেকেই দ্বিধা বোধ করিল। ফলে ছেলে অনেক কমিয়া গিয়াছে। এবার মাস্টাররা 27 এপ্রিল মার্চ মাসের মাহিনার কিছু অংশ মাত্র পাইল। গরমের ছুটির পূর্বে মে মাসে মার্চ মাসের প্রাপ্ত বেতনের বাকি অংশ শোধ করিয়া দেওয়া হইল। 1.5 মাস গরমের ছুটি, গরিব শিক্ষকেরা বাড়ি গিয়া খায় কি? হেডমাস্টারের কাছে দরবার করিয়া ফল হইল না। সকলে বলিল সাহেব মেম ঠিক ওদের পুরো ছুটির মাইনে নিয়ে যাচ্ছে, আমাদেরই বিপদ। শোনা গেল সাহেব দিল্লি না কোথায় যেন বেড়াইতে যাইতেছে। স্কুলের কেরানি হরিচরণ নাগ কিন্তু বলিল কথাটা ঠিক নয়, সাহেব এখনো মার্চ মাসের মাহিনা শোধ করিয়া লয় নাই। মেম এপ্রিল মাস পর্যন্ত মাহিনা লইয়াছি বটে। সাহেবের নিকট যাইয়া মাহিনা পাইবার জন্য বেশি পীড়াপিড়ি করিলে সাহেব বলিলেন, মাই ডোর ইজ ওপেন, যাদের না পোষায় চলে যেতে পারেন। আমার স্কুলে কষ্ট করে যারা থাকতে না পারবে তাদের দিয়ে এখানে কাজ হবে না। আমাদের অনেক কষ্টের মধ্যে দিয়ে এখনো যেতে হবে, স্বার্থত্যাগ চাই তার জন্য। সামনের বছর থেকে স্কুল ভালো হয়ে যাবে, এই বছরটা তোমরা আমার সঙ্গে সহযোগিতা করো। ক্লার্কওয়েল সাহেবের ব্যক্তিত্ব বলিয়া জিনিস ছিল, অন্তত গরিব টিচারদের কাছে, কারণ ব্যক্তিত্ব জিনিসটা ভীষণ রিলেটিভ। আমার গুরুদেবের ব্যক্তিত্ব তোমার কাছে হয়তো কিছুই নয়, কিন্তু আমার কাছে তা গুরুত্বপূর্ণ। তোমার জমিদার মনিবের ব্যক্তিত্ব যতই গুরু হোক, আমার নিকটে তাহা নিতান্তই লঘু। সুতরাং মাস্টারের দল শুধু হাতে গরমের ছুটিতে দেশে চলিয়া গেল। যদুবাবু পড়িয়া গেলেন মুশকিলে। কলিকাতা ছাড়িয়া কোথাও একটা যাইবার স্থান নাই, অথচ ইচ্ছা করে কোথাও যাইতে। কতদিন কলিকাতার বাহিরে যাওয়া ঘটে নাই, হাতও এদিকে খালি। তাহার ছাত্রেরা দেশে যাইতেছে। নবদ্বীপের কাছে পূর্বস্থলী নামে গ্রাম, বেশ নাকি ভালো জায়গা। কিন্তু যদুবাবু তো একা নহেন, স্ত্রীকে বাসায় রাখিয়া যাওয়া সম্ভব নয়। পৈতৃক গ্রামে যাইতে ইচ্ছা হয়, কিন্তু সেখানে ঘর বাড়ি নাই। জমি জমা শরিক কিনিয়া লইয়াছে আজ বহুদিন। তবুও যদুবাবু বলিলেন, বেড়ারি যাবে? যদুবাবুর স্ত্রী বিবাহ হইয়া কিছুদিন যশোর জেলার এই ক্ষুদ্র গ্রামে শ্বশুর ঘর করিয়াছিল। ম্যালেরিয়া ধরিয়া 2 মাস ভোগে। তাহার পর হইতেই স্বামীর সঙ্গে বর্ধমান ও পরে কলিকাতায়। সে বেড়াবাড়ি যাইবার প্রস্তাবে বিস্মিত হইয়া কহিল, বেড়াবাড়ি? সেখানে কেমন করে যাবে গো? বাড়িঘর কোথায় সেখানে? চলো না অবনীদের বাড়িতে গিয়ে উঠি। সেও তো কলকাতায় এসে আমার বাসাতে থেকে গিয়েছে 2-1 বার। না বাপু, পরের ঘরকন্যার মধ্যে যাওয়া সে বড় ঝঞ্ঝাট। হাতে তোমার টাকাই বা কই? যদুবাবুর মতলব একটু অন্যরকম। হাতে প্রায় কিছুই নাই। স্ত্রীকে পাড়া গায়ে জ্ঞাতিদের বাড়ি গছাইয়া রাখিয়া আসিয়া দিন কতক তিনি একটু হালকা হইবেন। 11 টাকা করিয়া বাসা ভাড়া আর টানিতে পারেন না। ওই 3rd মাস্টার শ্রীশ রায় মেশে থাকে। 2.5 টাকা সিট রেন্ট, খোরাকি খরচ 10 টাকা, 12.5 টাকার মধ্যে সব শেষ। যদুবাবু স্ত্রীকে বলিয়া কহিয়া রাজি করাইলেন, কিন্তু যাইবার দিন বাড়িওয়ালা গোলমাল বাঁধাইল। আজ 5 মাসের বাড়ি ভাড়া পাও না মশাই, 5-11-55 টাকা, 10 টাকা মাত্র ঠেকিয়েছেন এ মাসে, আর মাত্র 5 টাকা ঠেকিয়ে চলে যাচ্ছেন। বাক্স প্যাঁটরা বিছানা সবই তো নিয়ে চললেন, রইল এখানে কি তবে? ওই একটা জারুল কাঠের সিন্দুক আর একখানা ভাঙা তক্তপোষ, আর তো দেখছি কয়লা ভাঙা হাতুড়িটা আর মোর্চে ধরা গোটা 2 কাঁচ ভাঙা হারিকেন। আপনি যদি আর না আসেন মশাই, তো এতে আমার 40 টাকা আদায় হবে কিসে বুঝিয়ে দিয়ে তবে যান। আমি পাড়ার লোক ডাকি, তারা বলুক। আমার যদি অন্যায় হয়ে থাকে মশাই, আমায় 10 ঘা জুতো মারুক।
আপনি ভদ্রলোকের ছেলে, বাড়িতে জায়গা দিয়েছিলাম, স্কুলে মাস্টারি করেন, ছেলেদের লেখাপড়া শেখান, তা এই যদি আপনার ধরন হয়। না মশাই, আমি তা পারবো না, মাফ করবেন। আপনি যেতে হয় জিনিসপত্র রেখে যান, নইলে আমার ভাড়া চুকিয়ে দিয়ে যান। কি হয়েছে, কি হয়েছে বলিয়া কলিকাতার হুজুগ প্রিয় কৌতূহলী লোক ভিড় পাকাইয়া তুলিল। কেহ হইল বাড়িওয়ালার দিকে, কেহ হইল যদুবাবুর দিকে। উভয় দলে মারামারি হইবার উপক্রম। যদুবাবুর স্ত্রী চট করিয়া উপরে গিয়া বাড়িওয়ালার মায়ের কাছে কাঁদিয়া পড়িলেন। মা, আপনি বলে দিন, টাকা আমরা ফেলে রাখবো না, পালাবো না, স্কুল খুললেই টাকা শোধ দেব। দোতলার বারান্দায় দাঁড়াইয়া বাড়িওয়ালার মা ডাকিল, ও বদে, বলি শোন, ওপরে আয়। ব্যাপারটা মিটিল। স্ত্রী ও বাক্স বিছানা সমেত যদুবাবু মুক্তি পাইলেন, কিন্তু আর তিনি কোনোদিন এ বাসা তো দূরের কথা, এ পাড়ার ত্রিসীমানাও মারান নাই। বেড়াবেড়ি বগুলা স্টেশনে নামিয়া 7 ক্রোশ গরুর গাড়িতে যাইতে হয়। দুপুর ঘুরিয়া গেল সেখানে পৌঁছতে। শরিক অবনী মুখুজ্জে আহারাদি সারিয়া দিবানিদ্রা দিতেছিলেন। বাহিরে শোরগোল শুনিয়া আসিয়া যাহা দেখিলেন, তাহাতে তিনি খুব সন্তুষ্ট হইলেন না। মুখে বলিলেন, কে, যদুদা? সঙ্গে কি, বৌদি? বেশ বেশ, তা এতকাল পরে মনে পড়েছে যে? না, ভালো না, বাড়ির সব অসুখ ব্যারাম। আপনার বৌমা তো কাল জ্বর থেকে উঠেছে। ছেলে দুটোর এমন পাঁচরা যে পঙ্গু হয়ে বসে থাকে। ও পুঁটি, ওগো, এই বৌদিদি এসেছেন, নামিয়ে নাও। রাত্রে যদুবাবু দেখিলেন থাকিবার ভীষণ কষ্ট। ইহাদের 2টি মাত্র ঘর আর এক ভাঙা পূজার দালান, তাহার একখানায় কাঠকুটা রহিয়াছে। একটি ঘরে ভদ্রতা করিয়া আজিকার জন্য থাকিবার জায়গা দিয়াছে বটে, কিন্তু বেশি দিনের জন্য এ ব্যবস্থা সম্ভব নয়। কারণ অবনীর 3টি বড় মেয়ে, 2টি ছেলে, স্ত্রী ও এক বিধবা দিদিকে লইয়া পাশের ওই একখানি মাত্র ঘরে কতদিন থাকিতে পারিবে? 2 দিন গেল, 1 সপ্তাহ গেল। গরমে বড় কষ্ট হয়। সেকেলে কোঠার ছোট ছোট জানালা, হাওয়া চলে না। অবনীদের সংসারে প্রথম 2 দিন 1 হাঁড়িতেই খাওয়া চলিয়াছিল। তারপর যদুবাবুর আলাদা রান্না হয়। জিনিসপত্র সস্তা, 1 সের করিয়া দুধ জোগান করা হইয়াছে, বেশ খাঁটি দুধ। যদুবাবুর স্ত্রী বলে, এমন দুধ যাই বলো, শহরে বেশি পয়সা দিলেও মিলবে না। কিন্তু দিন 15 থাকিবার পরে বড় অসুবিধা হইতে লাগিল। অবনী একদিন ঘুরাইয়া কথাটা বলিয়াই ফেলিল, অর্থাৎ দেশ তো দেখা হইয়াছে, এবার যাইবার কি ব্যবস্থা, ভাবখানা এইরকম। রাত্রে যদুবাবু স্ত্রীকে নিম্নকণ্ঠে বলিলেন, অবনী তো বলছিল আর কদিন আছো দাদা, তা কি করি বলো তো, এই গরমে কলকাতায়। স্ত্রী বলিল, চলো এখান থেকে বাপু, নানান অসুবিধে, মন টেকে না। বাবা, যে জঙ্গল! ঘরদোরগুলো ভালো না, ছাদ যেমন একটা বৃষ্টি হলেই জল পড়বে, আর ওরাও আর তেমন ভালো ব্যবহার করছে না। আজ ঘাটে বড়দিদি কাকে বলছিল, আমাদের বাড়ি তো আর শরিকের ভাগ নেই, যে যেখানে আছে হুট করে এলেই তো হলো না, এই রকম কি একটা কথা। আমাদের যাওয়াই ভালো, যে মশা, রাত্রিরে ঘুম হয় না মশার ডাকে। যদুবাবুর তাহা ইচ্ছা নয়। স্ত্রীকে এবার শরিকের ঘাড়ে কিছুদিন চাপাইয়া যাইবেন, এই মতলব লইয়াই এখানে আসিয়াছেন। তিনি কিছু বলিলেন না। আর 2-3 দিন পরে যদুবাবু ফিরিবেন মনস্থ করিলেন। গ্রামের কাপালিপাড়া হইতে সিধু কাপালি আসিয়া বলিল, দাদা ঠাকুর, এ গায়ে একটা পাঠশালা খুলে বসুন, 25-30টা ছেলে দেব, 4 আনা 8 আনা করে রেট। আপনার বাড়ি বসে যা হয়, কলকাতা ছেড়ে দিয়ে এখানেই থেকে যান না কেন? যদুবাবু হাসিয়া বলিলেন, কলকাতার স্কুলে 75 টাকা মাইনে পাই, 70 ছিল, ছেড়ে দেবো বলে ভয় দেখিয়েছিলাম। অমনি সেক্রেটারি 5 টাকা বাড়িয়ে বললে, যদুবাবু, আপনার মতো টিচার আর কোথায় পাবো, আপনি থাকুন। প্রাইভেট টিউশনিতে তাও ধরো পাই 15 আর 25 সকালে, বিকেলে 15 আর 20। এই ছেড়ে আসবো পাঠশালা খুলে 4 আনা 8 আনা নিয়ে ছেলে পড়াতে? তুমি হাসালে সিদ্ধেশ্বর। অবনী সেখানে উপস্থিত ছিল। যদু দাদা যে স্কুলে এত মাহিনা পান, এই সে প্রথম শুনিল। কিন্তু কই,
তেমন তো আসবাব বাসনপত্র কিছুই নাই। বৌদিদি মোটে 4খানা শাড়ি আনিয়াছেন, দাদার 2টি মলিন পিরান, গায়ে ভালো গেঞ্জি একটাও দেখা যায় না। বিছানা তো যা আনিয়াছেন তাহা দেখিয়া একদিন অবনীর স্ত্রী বলিয়াছিল, বট ঠাকুরের যা বিছানাপত্র, ওই বিছানায় কি করে ওরা শোয় কলকাতা শহরে, তা তো ভেবে পাইনি। আমরা যে অজ পাড়া গিয়ে আমাদের বাড়ির ছেলেমেয়েরা পর্যন্ত ও বিছানায় শোবে না। গ্রামের সকলে ধরিয়াছিল, এতকাল পরে দেশে এসেছ, গাঁয়ের ব্রাহ্মণ কটিকে ভালো করে একদিন মা বাপের তিথিতে খাইয়ে দাও। কিছুই তো করলে না গাঁয়ে। যদুবাবু তাহাতে কর্ণপাত করেন নাই, অথচ তিনি এত রোজগার করেন, নিজের মুখেই তো বললেন। কি জানি কি ব্যাপার শহরের লোকের, বেশ মোটা পয়সা হাতে নিয়ে এসেছে দাদা, অথচ খরচপত্র বিষয়ে কঞ্জুস। কথাটা অবনী স্ত্রীকে বলিল। স্ত্রী বলিল, কি জানি বাপু, দিদির গায়ে তো একরত্তি সোনা নেই, শাঁখা আর কাঁচের চুড়ি এই তো দেখছি, তা কেমন করে বলবো বলো? হতে পারে। তুমি জানো না, ওসব কলকাতার লোক, পাড়া গায়ে আসবার সময় সব খুলে রেখে এসেছে, চুরি যাবার ভয় বড্ড ওদের। ভাবিয়া চিন্তিয়া পরদিন অবনী যদুবাবুর কাছে দুপুরের পর কথাটা পাড়িল। দাদা, একটা কথা ছিল। কি হে? নানা রকমে বড় জড়িয়ে পড়েছে। মেয়েটা বড় হয়ে উঠেছে, বিয়ে না দিলে আর নয়। বরদা সেই সোনাঙ্গতির মোকদ্দমা করে আড়ালে বিল বিক্রি করে ফেললেন, জানেন তো সব। সেই নিজে মারাও গেলেন, আমাকে একেবারে পথে বসিয়ে গেলেন। পয়সা অভাবে ছেলেটাকে পড়াতে পারছি না। তা আমি বলছি কি, ছেলেটাকে আপনার বাসায় রেখে যদি দুটো দুটো খেতে দেন আর আপনার স্কুলে ফ্রি করে নেন দয়া করে, তবে গরিবের ছেলের লেখাপড়াটা হয়। আপনিও তো ওর জ্যাঠামশাই। যদুবাবু বুঝিলেন মাহিনা সম্বন্ধে ওরকম বলা উচিত হয় নাই তখন। পাড়া গাঁয়ের গতিক ভুলিয়া গিয়াছেন বহুদিন না আসার দরুন। এসব জায়গার লোকে সর্বদা সুবিধা খুঁজিয়া বেড়াইতেছে, চাহিতে চিন্তিতে ইহাদের দ্বিধা নাই, লজ্জাও নাই। কি বিপদেই না ফেলিল এখন। মুখে বলিলেন, তার বেশি কথা কি, শুঁটো থাকবে, এ ভালো কথাই তো। তবে এখন স্কুলে ভর্তি করার সময় নয়, সামনের জানুয়ারি মাসে ওকে নিয়ে যাব। অবনী পল্লী গ্রামের লোক পাইয়া বসিল, বলিল, তা কেন দাদা, ও বৌদিদির সঙ্গেই যাক না, বাসায় থাকুক, সকালে বিকেলে আপনার কাছে একটু আধটু পড়লেও ওর যথেষ্ট বিদ্যে হবে পেটে। বংশের মধ্যে আপনি এলে পাশ করেছেন, আমাদের বংশের চূড়ো আপনি, আমরা সব মুখ্য সুখ্য। দেখুন যদি আপনার দয়ায় একটু আধটু ইংরাজি পেটে যায় ওর, পরে করে খেতে পারবে। যদুবাবু কাষ্ঠ হাসি হাসিয়া বলিলেন, তা তা হবে, বেশ বেশ। স্ত্রীকে রাত্রে কথাটা বলিলেন। স্ত্রী বলিল, কে? ওই শুঁটো, ওই দেখতে পিলেরোগা পেট মোটা, ও আধসের চালের ভাত খায়। সেদিন একটা কাঁটাল একলা খেলে, ওর পেছনে যা মাইনে পাও সব যাবে। তা তুমি কিছু বলেছ নাকি? বলেছি বলেছি, কি আর করি, তোমাকে নিয়ে যাবার সময় এখন ছিনে জোঁকের মতো ধরে না বসে। সব লোককে বিশ্বাস নেই রে বাবা। কেন বাহাদুরি করতে গিয়েছিলে যে বড়, এখন সামলাও ঠেলা। যদুবাবুকে আরো বেশি মুশকিলে পড়িতে হইল। যেদিন তিনি যাইবেন সেদিন অবনী আসিয়া 20 টাকা ধার চাহিয়া বসিল। না দিলে চলিবে না, সামনের মাসে সে বৌদিদির হাতে কড়ায় গন্ডায় শোধ করিয়া দিবে। এখন না দিলে জমিদারের নালিশের দায়ে আমন ধানের জমা বিক্রয় হইয়া যাইবে। সে তাহাকে বড় দাদার মতো দেখে। তিনি না দিলে বিপদের সময় সে কোথায় দাঁড়ায়, কাহার কাছে বা হাত পাতে। অবনী একেবারে যদুবাবুর পা জড়াইয়া ধরিল, দিতেই হইবে। যদুবাবুর বৌমা পর্যন্ত নাকি বটঠাকুরের কাছে আসিবার জন্য তৈয়ারি হইয়া আছে টাকার জন্য। যদুবাবু প্রমাদ গণিলেন, এমন বিপদে পড়িবেন জানিলে কি তিনি সাধু কপালিকে ও কথা বলেন? বলিলেন, তা একটা কথা, টাকা করি ভায়া এখানে কিছু রাখিনি তো, সব ব্যাংকে। তোমার বৌদিদি বললে পাড়া গাঁয়ে যাচ্ছ, সোনা দানা টাকা করি সব এখানে রেখে যাও, হাতে কেবল যাবার ভাড়াটা রেখেছি ভায়া। আজই যাবেন? হ্যাঁ, এখনই খাওয়া হলেই বেরুবো,
আজই 10টার গাড়িতে। যদুবাবু মনে মনে বলিলেন, যাও বা থাকতুম আজকের এবেলাটা, হয়তো আর একদণ্ড এখানে থাকি, এখন বেরোতে পারলে হয় এখান থেকে। কিন্তু অবনী মুখুজ্জে অভাবগ্রস্ত পাড়া গাঁয়ের লোক, তাহাকে তিনি চেনেন নাই কিংবা চিনিয়াও ভুলিয়া গিয়াছিলেন। অবনী বলিল, বেশ দাদা, চলুন, আমিও আপনার সঙ্গে কলকাতা যাই, তবে না হয় যাতায়াতে সাতশিকে পয়সা খরচ হয়ে গেল। টাকাটা এনে জমিদারের দায় থেকে তো বেঁচে যাব এখন। সাতশিকে খরচ বলে এখন কি করব, না হয় গুণাগার গেল। যদুবাবু ব্যস্ত হইয়া বলিলেন, তুমি কেন গাড়ি ভাড়া করে যেতে যাবে? আমি গিয়েই মানি অর্ডার করে পাঠাবো। তাছাড়া আজ আজ আমি কি বলে একটু হালি শহর নামবো কিনা, আমার বড় শালির বাড়ি। তারা কি গেলেই আর ছাড়বে? 1-8 দিন রাখবেই। তুমি মিছে মিছে পয়সা খরচ করবে, অথচ সেই দেরি হয়েই যাবে। অবনী বলিল, ভালোই তো, চলুন না হয় বৌদিদির বোনের বাড়ি দেখেই আসি। গাঁয়ে থাকি পড়ে, কুটুম বাড়ির ভালোটা মন্দটা না হয় খেয়েই আসি 2 দিন। কোথায় যাইবে অবনী তাহার সঙ্গে? তিনি এখন শ্রীশের মেশে গিয়া উঠিবেন। যদুবাবু কি যে বলেন, উপস্থিত বুদ্ধিতে আর কুলোয় না। আকাশ পাতাল ভাবাও যায় না। সামনে দাঁড়াইয়া বলিলেন, বেশ বেশ, এ তো খুব ভালো কথা। তোমার মতো কুটুম্ব যাবে আমার শালির বাড়ি। তবে একটা কথা ভাবছি আবার, যদি কলকাতায় গিয়ে আমাদের স্কুলের হেডমাস্টারের দেখা না পাই। হেডমাস্টার? কেন দাদা? যদুবাবু এতক্ষণে ভাবিয়া বলিবার একটা রাস্তা খুঁজিয়া পাইয়াছেন। বলিলেন, হেডমাস্টারের কাছে ব্যাংকের বইখানা রয়েছে কিনা? হেডমাস্টার না থাকলে টাকা তুলব কি করে? কারো কাছে চাইলে আপনি 2 দিনের জন্য ধার পেয়ে যাবেন দাদা। আপনার কত বন্ধু বান্ধব সেখানে। এ দায় উদ্ধার করতেই হবে আপনাকে। দিন একটা উপায় করে। অবশ্যই তা পেতাম, কিন্তু আমার যে বন্ধু বান্ধব এখন গরমের সময় কেউ নেই কলকাতায়। দার্জিলিং কি সিমলে পাহাড়ে সব বেড়াতে গিয়েছে গরমের সময়। কলকাতার বড় লোক, উকিল, ব্যারিস্টার সব গরমের সময় সব পাহাড়ে চলে যাবে। এ কি তুমি আমি? তাই তো দাদা, তবে আমার কি উপায় হবে? অবনী মুখুজ্জে প্রায় কাঁদো কাঁদো হইয়া পড়িল। যদু বলিলেন, কিছু ভেবো না ভায়া, আমি যাচ্ছি কলকাতায়, গিয়ে একটা যা হয় হিল্লে লাগিয়ে দেবো। কেন তুমি পয়সা খরচ করে অনর্থক যাবে আমার সঙ্গে? আমি চেষ্টা করে দেখে মানি অর্ডার করে দেবো হাতে পেলেই। আচ্ছা চলি, দুটো খেয়ে নি, আর দেরি করা চলে না। যদুবাবু ঝড়ের বেগে সে স্থান ত্যাগ করিলেন। মনে মনে বলিলেন, উহ, কি ছিনে ঝুঁক রে বাবা, কিছুতেই বাদ মানে না। এত করে ভেবে ভেবে বলি, ভাগ্যিস মনে এলো হেডমাস্টারের কাছে ব্যাংকের খাতার ওই ফন্দিটা। টিনের সুটকেস হাতে ঝুলাইয়া যদুবাবু তাড়াতাড়ি 2টি খাইয়া বাড়ি হইতে বাহির হইয়া পড়িলেন, পাছে অবনী তাহার মত বদলাইয়া ফেলে। কি ঝঞ্ঝাট! এখন মেশে বসাইয়া উহাকে ফ্রেন্ড চার্জ দিয়া খাওয়াও, থিয়েটার বায়োস্কোপ দেখাও, কোথায় ব্যাংক আর কোথায় বা টাকা। যদুবাবু শ্রীশ রায়ের মেশে আসিয়া উঠিবার পরে অবনী মুখুজ্জের পরপর 3-4খানা তাগাদার চিঠি পাইলেন। তিনি উত্তর লিখিয়া দিলেন, হেডমাস্টার অনুপস্থিত, টাকা ধারের কোনো উপায় হইল না, সেজন্য তিনি খুব দুঃখিত, তবুও চেষ্টায় আছেন। যদুবাবুর স্ত্রী বেচারির খোঁটা খাইতে খাইতে প্রাণ যাইতেছে। সে বেচারি লিখিল, পরের বাড়ি এমন করিয়া ফেলিয়া রাখা কি তাহার উচিত হইতেছে? কবে তিনি আসিয়া লইয়া যাইবেন? আর সে এক দণ্ড এখানে থাকিতে চায় না। যদুবাবু স্ত্রীর পত্রের কোনো উত্তর দিলেন না। যদুবাবুরও খুব দোষ দেওয়া যায় না। স্কুল খুলিবার পর প্রত্যেক মাস্টার মাত্র 15 টাকা করিয়া পাইলেন ছুটির মাসের দরুন। তাহার মধ্যে মেস খরচ করিয়া আর হাতে কিছু থাকে না। এদিকে পুরাতন বাড়িওয়ালা স্কুলে আসিয়া তাগাদা দিয়া গায়ের ছাল ছিঁড়িয়া খাইবার উপক্রম করিতেছে। হেডমাস্টারের সঙ্গে দেখা করিবার ভয় দেখাইয়া গিয়াছে। কেমন ভদ্রলোক সে দেখিয়া লইবে। চায়ের দোকানের মজলিসে বসিয়া মাস্টারের দল পয়সা কড়ির টানাটানির কথা রোজই আলোচনা করে, কারণ অবস্থা সকলেরই একরূপ। জ্যোতির্বিনোদ বলিলেন, সামান্য 30 টাকা, তাও 2 মাস বাকি। সাহেবের কাছে বলতে গেলাম, সাহেব আজ 2 টাকা দিলে মোটে। ক্ষেত্রবাবু বলিলেন, আমাদেরও তাই, সংসার অচল। যদুবাবু বলিলেন,
আমার দুর্দশা তো দেখতেই পাচ্ছ, দুবেলা শাসিয়ে যাচ্ছে। ক্ষেত্র ভায়া, তোমার ছেলে মেয়ে কোথায় এখন? রেখেছিলাম আমার শাশুড়ির কাছে 2 মাস, এখন আবার এনেছি। নারায়ণবাবু বলিলেন, আহা, বৌমার কথা ভাবলে কি কষ্ট যে পাই মনে। লক্ষ্মী স্বরূপিণী ছিলেন, আমি যেন তার বাবা, তিনি মেয়ে, এমন ব্যবহার করতেন আমার সঙ্গে। উপস্থিত সকলেই ক্ষেত্রবাবুর স্ত্রী বিয়োগের কথা স্মরণ করিয়া দুঃখ প্রকাশ করিলেন। ক্ষেত্রবাবু অস্বস্তি বোধ করিতে লাগিলেন। তাহার নিগূঢ় কারণও ছিল। এই গ্রীষ্মের ছুটিতে তিনি বর্ধমানে তাহার জাটতুতো ভাইয়ের কাছে গিয়াছিলেন। জাটতুতো ভাই বর্ধমানে রেলে কাজ করেন। বৌদিদি সেখানে তাহার জন্য একটি পাত্রী ঠিক করিয়া রাখিয়াছেন। পাত্রীপক্ষ এজন্য তাহাকে অনুরোধও করিয়া গিয়াছে। তিনি এখনো মত দেন নাই বটে, কিন্তু এ শনিবার হঠাৎ তাহার মন বর্ধমানে যাইতে চাহিতেছে কেন। চায়ের দোকান হইতে বাহির হইয়া টুইশানিতে যাইবার পূর্বে ক্ষেত্রবাবু ওয়েলেসলি স্কোয়ারে একটু বসিলেন। বেঞ্চিখানাতে আর একজনকে বসিয়াছিল, তিনি বসিতেই সে উঠিয়া গেল। ক্ষেত্রবাবু একটু অন্যমনস্ক। পুনরায় বিবাহ করিবার অবশ্য তাহার ইচ্ছা নাই, করিবেনও না। তবে আর একটা কথাও ভাবিয়া দেখিতে হইবে। ছোট ছোট ছেলে মেয়েদের বিশেষ কষ্ট। সেই কোন সকালে তিনি স্কুলে চলিয়া আসিয়াছেন। বড় মেয়েটার উপরে সব ভার। তার বয়স এই মাত্র 7.5। সেই রান্না বান্না, ছোট ভাই বোনদের খাওয়ানো মাখানোর ঝুঁকি ঘাড়ে লইয়া গৃহিণী সাজিয়া বসিয়া আছে। কিন্তু আজ যদি একটা শক্ত অসুখ বিসুখ হয় কাহারও, কে দেখাশোনা করিবে তাহাদের? এসব ভাবিয়া দেখিবার জিনিস। স্কুলের অবস্থা ক্রমশ খারাপ হইয়া আসিতেছে। গ্রীষ্মের ছুটির পর 2 মাস চলিয়া গিয়াছে, অথচ ছুটির মাহিনা এখনো সম্পূর্ণ শোধ হয় নাই। সাহেবকে বারবার বলিয়াও কোনো ফল হয় না। সাহেবের এক কথা, এবছর কষ্ট সহ্য করিতে হইবেই, যাহার না পোষায় সে চলিয়া যাইতে পারে। একদিন সাহেবের সার্কুলার অনুযায়ী ছুটির পর সাহেবের আপিসে শিক্ষকদের হাজির হইতে হইল। সাহেব বলিলেন, আজ একটা বিশেষ জরুরি মিটিং করা দরকার। 3rd ক্লাসে গণিতের ফল আদৌ ভালো হইতেছে না, এ বিষয়ে শিক্ষকদের লইয়া পরামর্শ করা নিতান্ত আবশ্যক। মিটিং চলিল। হতভাগ্য টিচারের দল খালি পেটে শ্রান্ত দেহে 5টা পর্যন্ত নানারূপ কৌশল উদ্ভাবন করিতে ব্যস্ত রহিল। 3rd ক্লাসে কি করিয়া অ্যালজেব্রা ভালো রূপে শিখানো যায়, ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে কোনো বৈদেশিক শক্তি যুদ্ধ ঘোষণা করিলে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এতদ অপেক্ষা অধিক আগ্রহ ও উদ্যোগ দেখাইতে পারিতেন না তাহার ক্যাবিনেট মিটিংয়ে। 5টা বাজিয়া গেল, তখনও প্রস্তাবের অন্ত নাই। 3rd ক্লাসের গণিত শিক্ষার ভারপ্রাপ্ত টিচার হতভাগ্য শেখরবাবু ম্লান মুখে বসিয়া শুনিয়া যাইতেছেন, কারণ এ অবস্থার জন্য তিনিই ধর্মত দায়ী। তাহার দপ্তরেই এই দুর্ঘটনা ঘটিয়াছে। উক্ত ক্লাসের গত 2টি সাপ্তাহিক পরীক্ষায় গণিতের ফল আদৌ আশাপ্রদ হয় নাই। 5:30টার সময় হেডমাস্টার উঠিয়া ধীরে ধীরে গণিত শিক্ষার প্রকৃষ্ট উপায় সম্বন্ধে গুরুগম্ভীর প্রবন্ধ পাঠ করিতে শুরু করিলেন। খাতার বহর দেখিয়া মনে হইল 6:30টার কমে সে প্রবন্ধ শেষ হইবে না। হঠাৎ নতুন টিচার দাঁড়াইয়া বললেন, স্যার, আমার একটা কথা বলবার আছে। হেডমাস্টার প্রবন্ধ পাঠ করিতেছিলেন, থামিয়া মুখ তুলিয়া বিস্মিতভাবে নতুন টিচারের দিকে চাহিয়া ভ্রু কুঞ্চিত করিয়া বলিলেন, ইয়েস স্যার। 6টা বাজে, মাস্টারেরা সকলেই ক্ষুধার্ত, আজ এই পর্যন্ত থাকলে ভালো হয়। নতুন টিচারের সাহস দেখিয়া সবাই বিস্মিত ও স্তম্ভিত। হেডমাস্টার বললেন, জানো মাস্টার, আমি আমার বক্তব্যের মধ্যে কোনো বাধা সৃষ্টি পছন্দ করি না। স্যার, আমায় ক্ষমা করবেন, স্পষ্ট কথা বলবার সময় এসেছে। আপনার এরকম মিটিং মাস্টারদের পক্ষে বড় কষ্টদায়ক হয়, এতে স্কুলের কাজ হয় না। স্কুলের কাজ কি তোমার কাছে আমায় শিখতে হবে? আপনিই ভেবে দেখুন, এতে স্কুলের কি ভালো হচ্ছে। ছাত্র ছেড়ে গিয়েছে, রিজার্ভ ফান্ড নেই, মাইনে পাই না আমরা নিয়ম মতো, অথচ আপনি এই সব শিক্ষককে নিয়ে আলোচনা সভার প্রহসন করছেন। আপনিই ভেবে দেখুন এতে কি উপকার হয়।
এইসব টিচার মুখ ফুটে বলতে পারেন না, কিন্তু 4টের পর আপনি এদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারেন কি? এবার হেডমাস্টারের পালা বিস্মিত ও স্তম্ভিত হইবার। একজন সামান্য বেতনের টিচারের কাছে তিনি এ ধরনের সোজা ও স্পষ্ট কথা প্রত্যাশা করেন নাই। বলিলেন, আমি কতদিন হেডমাস্টারি করছি তা তোমার জানা আছে? তা আমার জানবার দরকার নেই স্যার, কিন্তু আপনার এই শাসন প্রণালী যে আদৌ ফলপ্রদ নয় তা আপনাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়াতে আপনি আমায় শত্রু ভাববেন না। আমি বন্ধুভাবেই একথা বলছি। আপনাকে সদুপদেশ দেওয়ার লোক নেই। মাস্টারেরা সকলে কাঠের মতো বসিয়া আছেন। এমন একটা ব্যাপার তাহারা কখনো এ স্কুলে ঘটিতে পারে বলিয়া কল্পনাও করেন নাই। 2-4 জন সপ্রশংস দৃষ্টিতে নতুন টিচারের দিকে চাহিয়া রহিলেন। নতুন টিচার যে এমন চোস্ত ইংরাজি বলিতে পারদর্শী, এ তথ্য আজই তাহারা অবগত হইলেন। হেডমাস্টারের মুখ লাল হইয়া উঠিয়াছিল। তিনি বলিলেন, তুমি কি বলতে চাও আমি স্কুল চালাতে জানি না? নতুন টিচার কি একটা উত্তর দিতে যাইতেছিলেন, এমন সময় নারায়ণবাবু নতুন টিচারকে বলিলেন, ভাইয়া ছেড়ে দাও, আর তর্ক বিতর্ক করো না। সাহেব যা বলছেন ওনার ওপর আর কথা বলো না। আশ্চর্যের বিষয়, সেই সভাতেই সাহেবের সামনে 2-3 জন টিচার, তাহাদের মধ্যে ক্ষেত্রবাবু ও শ্রীশবাবু আছেন, নারায়ণবাবুর মধ্যস্থতা করিতে যাওয়ায় স্পষ্টতই বিরক্তি প্রকাশ করিলেন। পিছন হইতে হেড মৌলবী বলিলেন, আহা, বলতে দেন ওনাকে নারায়ণবাবু, বাধা দেবেন না। আলম বেঞ্চির কোণে চুপ করিয়া বসিয়া আছেন, মুখে কথাটি নাই। নতুন টিচার বলিলেন, স্যার, আপনি ভেটারেন হেডমাস্টার, স্কুল চালাতে জানেন না তাই কি বলছি, কিন্তু আপনি স্কুলের বাজেট দেখে ব্যয় সংকোচের ব্যবস্থা করুন। 2 মাসের মাইনে পাননি যেসব মাস্টার, তাদের নিয়ে 6টা পর্যন্ত মিটিং করা কি চলে স্যার? নারায়ণবাবু বলিলেন, থামো ভায়া, থামো। 2-3 জন টিচার একসঙ্গে বলিয়া উঠিল, নারায়ণদা, ওকে বলতে দিন। হেডমাস্টার দেখিলেন সভার সমবেত মত তাহারই বিরুদ্ধে, নতুন টিচারের সপক্ষে। তাহার নিজের স্কুলে বসিয়া এই প্রথম তাহার পরাজয়। একটা দুর্বল কথা তিনি হঠাৎ বলিয়া বসিলেন। বলিলেন, কেন, 4টের পর আমি মাস্টারদের জন্য জল খাবারের ব্যবস্থা তো করে দিই। আজ যদি তোমাদের খিদে পেয়ে থাকে আমাকে আগে জানালেই আমি ব্যবস্থা করতাম। সকলেই বুঝিল হেডমাস্টারের এই উক্তি দুর্বলতা জ্ঞাপক। নতুন টিচার বলিলেন, সামান্য 2-4 খানা লুচি জলখাবারের কথা ধরিনি স্যার, সে যারা খেতে চান তারা খেতে পারেন। আমার বলবার উদ্দেশ্য, মাস্টারদের ওপর নানা দিক থেকে অন্যায় হচ্ছে, আপনি এর প্রতিকার করুন। হেডমাস্টার যে আদৌ দমেন নাই ইহা দেখাইবার জন্য মুখখানাতে গর্বসূচক হাসি আনিয়া সকলের দিকে একবার চাহিয়া লইয়া বলিলেন, শিগগির তোমরা আমার মতলব জানতে পারবে স্কুলের উন্নতি সম্বন্ধে। বলিয়াই চশমাটি খুলিয়া ধীরভাবে মুছিয়া ফেলিতে ফেলিতে কৃত্রিম উৎসাহের সঙ্গে বলিলেন, আচ্ছা, এখন আমরা আমাদের প্রবন্ধ পাঠ আরম্ভ করি। কোন পর্যন্ত পড়েছিলাম তখন দেখি? এমন ভাব দেখাইবার চেষ্টা করিলেন যেন নতুন টিচারের মন্তব্য তিনি গায়েই মাখেন নাই। ওরকম বহু অর্বাচীনের উক্তি তিনি বহুবার শুনিয়াছেন, কিন্তু ওসব শুনিতে গেলে তাহার চলে না। 6:30টার সময় প্রবন্ধ শেষ হইল। ইতিমধ্যে যদুবাবু কখন খাবারের টাকা লইয়া গিয়াছিলেন কেহ লক্ষ্য করে নাই। 3 টুকরি লুচি, কচুরি, আলুর দম কখন আসিয়া পৌঁছিয়া গিয়াছে। হেডমাস্টার নিজে দাঁড়াইয়া শিক্ষকদের খাওয়ার তদারক করিলেন। নতুন টিচারের মর্যাদা যথেষ্ট বাড়িয়া গেল স্কুলে এই দিনটির পর হইতে। দোর্দণ্ড প্রতাপ ক্লার্কওয়েল যার সামনে হঠাৎ নরম হইয়া সরু সুতা কাটিতে লাগিলেন, তার ক্ষমতা আছে বই কি। মিস্টার আলম হেডমাস্টারকে বলিলেন, স্যার, আপনার মুখের ওপর তর্ক করে আপনি তাই সহ্য করলেন কাল? বলুন, আজই পড়ানোর ভুল ধরে রিপোর্ট করে দিচ্ছি, দিন ওর চাকরি খেয়ে। নতুন টিচার অত ভালো ইংরাজি বলে আমি জানতাম না মিস্টার আলম। আমি ওর ক্লাস ওয়ার্ক আগেও দেখেছি, তাকে খারাপ বলা যায় না ঠিক। স্যার, আমার কাল রাগ হচ্ছিল ওর বেয়াদপি দেখে। আর দেখলেন মাস্টারেরা প্রায় অনেকেই ওকে সাপোর্ট করলে।
সেটা নিয়ে আমিও ভেবেছি। মাস্টারেরা ঠিকমতো মাইনে পায় না বলে অসন্তুষ্ট লোক দিয়ে কাজ হয় না। স্কুলের বাজেটটা সামনের বছর থেকে ব্যালেন্স না করাতে পারলে আর এরা সন্তুষ্ট হচ্ছে না। স্যার, কাল কোন কোন টিচার ওকে সাপোর্ট করেছিল তাদের নাম আমি লিখে রেখেছি। নামগুলো দিও আমার কাছে। বলেন তো ওদের ক্লাস ওয়ার্ক দেখি, আজ থেকে রিপোর্ট করি। একদিন মিস্টার আলম চুপি চুপি সাহেবের কাছে আসিয়া বলিল, স্যার, মাস্টারেরা নতুন টিচারকে নিয়ে দল পাকাচ্ছে। কে কি? স্যার, ক্ষেত্রবাবু, যদুবাবু, শ্রীশবাবু, জ্যোতির্বিনোদ, দত্ত, বোস। কেবল নারায়ণবাবু নয়। নারায়ণবাবু ইজ অ্যান ওল্ড লয়ালিস্ট। স্যার, নতুন টিচারকে নিয়ে দল পাকায়। মোড়েই ওই চায়ের দোকানে রোজ ছুটির পর ওদের মিটিং হয়। নতুন টিচার ওদের দলপতি। তোমাকে কে বললে? ক্লার্ক সুবল দে আমায় সব কথা বলে। ও ওদের দলে যোগ দিয়ে শুনে এসে আমায় বলেছে আমাদের স্কুলের সম্বন্ধে ইউনিভার্সিটিতে নাকি ওরা জানাবে। নতুন টিচারের কি আত্মীয় আছে ইউনিভার্সিটিতে? দেখো মিস্টার আলম, যে যা পারে করুক। আরও সব স্পাইগিরি আমি পছন্দ করি না। এটা শিক্ষা প্রতিষ্ঠান, এর মধ্যেও সব দলাদলি, ডার্টি পলিটিক্স আই হেট। আমার একমাত্র উদ্দেশ্য ছেলেদের শিক্ষা, স্কুলকে ভালো করব। গড ইজ অন মাই সাইড। আমার মনে হয় ওই নতুন টিচারকে না তাড়ালে স্কুলে দলাদলি আরো বাড়বে। ওই ভাঙবে স্কুলটাকে। ও লোক সুবিধের নয়। কিন্তু এর রিপোর্টে ফল উল্টা হইল। সাহেবের কাছে মাস দুইয়ের মধ্যে নতুন টিচারের প্রতিপত্তি বাড়িয়া গেল। মাস্টারেরা সব নতুন টিচারকে লিডার বানাইয়াছে। তাহাদের অভাব অভিযোগের কথা নতুন টিচারের মুখে ব্যক্ত হয় হেডমাস্টারের কাছে। আজ ইহাকে 2 টাকা আগাম দিতে হইবে, কাল টিচার্স এইড ফান্ড হইতে উহাকে 5 টাকা ধার দিতে হইবে। নতুন টিচারকে মুখপাত্র করিয়া সবাই পাঠাইয়া দেয়। সাহেব বলেন, কি রামেন্দুবাবু? স্যার, আজ যদুবাবুকে কিছু আগাম দিতে হবে। কেন? ও মাসে দেওয়া হয়েছে 7 টাকা। ওর বড় ঠেকা, দেনা হয়েছে। বড় অবিবেচক লোক ওই যদুবাবু। আমি শুনেছি ও রেস খেলে। না স্যার, রেস খেলার পয়সা কোথায় পাবেন? মেসে থাকেন এখানে। মিস্টার আলমের কানে কথাটা উঠিল। আজকাল নতুন টিচার সাহেবের কাছে মাস্টারদের জন্য সুপারিশ করে এবং তাহাতে ফলও হয়। আলম একদিন সুবল দে কেরানিকে বাহিরে একটা চায়ের দোকানে লইয়া গেলেন। বলিলেন, সুবল, এসব হচ্ছে কি? কি বলুন স্যার? সাহেব নাকি ওই নতুন টিচারের কথা খুব শুনছেন। তাই মনে হয় স্যার। সেদিন জ্যোতির্বিনোদকে 2 দিন ছুটি দিলেন ওর সুপারিশে। কেন কেন? জ্যোতির্বিনোদের ভাগ্নির বিয়ে। জ্যোতির্বিনোদের ক্যাজুয়াল লিভের হিসেবটা চেক করে কাল আমায় জানিও তো, বুঝলে? বেশ স্যার। স্কুলে যা তা হচ্ছে না। কেরানি চুপ করিয়া রহিল। কেরানি মানুষ, বড় টিচারের সামনে যা তা বলিয়া শেষে কি বিপদে পড়িবে? মিস্টার আলম বলিলেন, তোমার কি মনে হয়? স্যার, আমরা চুনোপুঁটির দল, আমাদের কিছু না বলাই ভালো। নতুন টিচার বড় বাড়িয়েছে না? তবে একটা কথা। কি? স্যার, নতুন টিচার রামেন্দুবাবু কিন্তু লোকের অসুবিধে বা উপকার এই ধরনের ছাড়া অন্য কথা নিয়ে সাহেবের কাছে যায় না। তুমি কি করে জানলে? আমি জানি স্যার। সেই জন্যই মাস্টারবাবুরা ওর খুব বাধ্য হয়ে পড়েছেন। থাক, তোমায় আর ব্যাখ্যা করতে হবে না। তুমি কাল জ্যোতির্বিনোদের ক্যাজুয়াল লিভটা চেক করে আমায় জানাবে, কেমন তো? হ্যাঁ স্যার, তা করে দেবো। বলেন তো আজই দিই, কালই দেবে? পরদিন হিসাব করিয়া ধরা পড়িল জ্যোতির্বিনোদের 3 দিন ছুটি বেশি লওয়া হইয়া গিয়াছে এবছর। মিস্টার আলম সাহেবের কাছে রিপোর্ট করিলেন। জ্যোতির্বিনোদের 3 দিনের বেতন কাটা গেল। মিস্টার আলম হাসিয়া নিজের দলের মাস্টারদের বলিলেন, লিডার হলেই হলো না, সব দিকে দৃষ্টি রেখে তবে লিডার হতে হয়। স্কুলটাকে একেবারে উচ্ছন্নে দেবে আর কি। সাহেবেরও আজকাল হয়েছে যেমন। হেড পণ্ডিত ছুটি প্রার্থী হইয়া সাহেবের টেবিলের সামনে দাঁড়াইয়াছেন। সাহেব মুখ তুলিয়া বলিলেন, হোয়াট পণ্ডিত? স্যার, কাল তাল নবমী। টিচারেরা ও ছেলেরা ছুটি চাচ্ছে। তাল নব
হোয়াট ইজ দ্যাট পণ্ডিত? নেভার হার্ড দ্য নেম। স্যার, মস্ত বড় পরব হিন্দুর, দুর্গাপূজার নিচেই মস্ত পরব। সাহেব চিন্তা করিয়া বলিলেন, না পণ্ডিত, এবছর 100 দিন ছাড়িয়েছে, ইন্সপেক্টর আপিসে গোলমাল করবে। কি তুমি বলছো? তাল কি? তাল নবমী, ফানি নেম। যাই হোক, এতে ছুটি দেওয়া চলে না। হেড পণ্ডিত মাস্টারদের শেখানো ইংরেজি আওড়াইয়া বলিলেন, নেক্সট টু দুর্গা পূজা স্যার, গ্রেট গ্রেট ফেস্টিভ্যাল কথাটা ভুলিয়া গিয়াছেন। অত বড় কথা মনে আনিতে পারিলেন না। সাহেব হাসিয়া বলিলেন, ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড, ইউ মিন ফেস্টিভ্যাল। আমি বুঝেছি, হবে না, ক্লাসে পড়াওগে যাও। সকলেই জানিল ছুটি হইবার কোনো সম্ভাবনা নাই। কিন্তু ঠিক শেষ ঘন্টায় মথুরা চাপরাশিকে সার্কুলার বই লইয়া ক্লাসে ক্লাসে ছুটাছুটি করিয়া বেড়াইতে দেখা গেল। তাল নবমীর ছুটি হইয়া গিয়াছে। মনে সকলেরই খুব স্ফূর্তি। জ্যোতির্বিনোদের ঘরে ছাদের ওপর অনেকে আড্ডা দিতে গেলেন। জ্যোতির্বিনোদ বলিলেন, বাবা, কাল সেই পাগল বউটার কি কাণ্ড রাত্রি। হেড পণ্ডিত বলিলেন, কি হয়েছিল? আরে, কখনো কাঁদে কখনো হাসে, রাত্রে ছাদে কতক্ষণ বসে রইল। ওর 2 দেওর এসে ধরে নিয়ে গেল, মারলেও যা। নারায়ণবাবু বলিলেন, বড় কষ্ট হয় মেয়েটার জন্য, ওর অদৃষ্টটাই খারাপ। যে বাড়ির বধূর কথা বলা হইতেছে, বাড়িটা বেশ বড় লোকের, স্কুলের পশ্চিম দিকে। গত 6 মাসের মধ্যে বাড়িটাতে অনেকগুলি বিবাহ হইয়াছিল খুব জাঁকজমকের সঙ্গে। সেই হিড়িকে এই মেয়েটিও বধূরূপে ও বাড়িতে ঢোকে, কারণ তাহার পূর্বে মাস্টারেরা আর কোনোদিন উহাকে দেখেন নাই ও বাড়িতে। কিন্তু বিবাহের মাসখানেক পর হইতেই বধূটি কেন যে পাগল হইয়া গিয়াছে, তাহা ইহারা কি করিয়াই বা জানিবেন। তবে বধূটি যে আগে ভালো ছিল, এ ব্যাপার ইহারা সচক্ষে দেখিয়াছেন। ক্ষেত্রবাবু বলিলেন, হ্যাঁ হ্যাঁ, সেই পার্সি মেয়েটাকে তো আর দেখা যায় না ও বাড়িতে। শ্রীশবাবু বলিলেন, ও বাড়িতে অন্য ভাড়াটে এসে গিয়েছে, তারা চলে গিয়েছে। কি করে জানলে? এই দিন 15 থেকে দেখছি, ছাদে বাঙালি মেয়ে, গিন্নি, পুরুষ মানুষ ঘোরে। পার্সি মেয়েটিকে ইহারা সকলেই প্রায় 2 বছর ধরিয়া দেখিয়া আসিতেছিল। তাহার আগে বছর 5 ও বাড়িতে অন্য ভাড়াটে দেখিয়াছিলেন। মেয়েটি ছাদের লোহার চৌবাচ্চার ছায়ায় বসিয়া এক মনে পিঠের ওপর বেনি ফেলিয়া বসিয়া পড়িত, যেন সাক্ষাৎ সরস্বতী প্রতিমা। কোন স্কুল বা কলেজের ছাত্রী হইবে। দুপুরে বা বিকালে শতরঞ্জির ওপর একরাশ বই ছড়াইয়া পড়িত, কি একাগ্র মনে পড়িত। তাহাকে লইয়া মাস্টারদের কত জল্পনা কল্পনা। আচ্ছা, ও কি স্কুলের ছাত্রী? কিন্তু ওর বয়স হিসেবে কলেজের বলেই মনে হয়। খুব বড় লোক না? এমন আর কি, ফ্ল্যাট নিয়ে তো থাকে। ওদের চাল খুব বেশি, পার্সি যাত্রার। বিয়ে হয়েছে বলে মনে হয়। এইরকম কত কথা। সে তরুণী পার্সি ছাত্রীটি বিবাহিতা হইলেই বা কাহার কি, না হইলেই বা তাহাতে মাস্টারদের কি লাভ? তবু আলোচনা করিয়া সুখ। অধিকাংশ মাস্টার এ স্কুলে বহুদিন ধরিয়া আছেন, 10, 13, 18, 20 বছর। এই উঁচু তেতলার ছাদ হইতে চারিপাশের বাড়িগুলিতে কত উত্থান পতন পরিবর্তন দেখিলেন। অনেকে বাড়ি যাইতে পান না পয়সার অভাবে, যেমন জ্যোতির্বিনোদ, কি নারায়ণবাবু, কিংবা মেষ পালিত শ্রীশবাবু। গৃহস্থ বাড়ির মা, বোন, মেয়ে ইহাদের চলচ্চিত্র মাত্র এত উঁচু হইতে দেখিতে পান, এবং দেখিয়া কখনো দীর্ঘ নিঃশ্বাস ফেলেন নিজেদের নিঃসঙ্গ জীবনের কথা ভাবিয়া। কখনো আনন্দ পান, কখনো পরের দুঃখে দুঃখিত হন, উদ্বিগ্ন হন। এই চলিতেছে বহুদিন ধরিয়া। এক অদ্ভুত জীবনানুভূতি। দূর হইয়াও নিকট, পর হইয়াও আপন। অথচ যে দূর সে দূরই, যে পর সে পরই। অনেক কুশ্রী ঘটনাও প্রত্যক্ষ করিয়াছেন। ওই লাল বাড়িটাতে 9 বৎসর আগে এক মেয়ে একটি ছেলের সঙ্গে পলাইয়া গিয়াছিল। এদিকের ওই বাড়িটাতে প্রৌঢ়া গৃহিণীকে প্রত্যেক দিন, থাক, সেসব কথায় দরকার নেই।
কত দুঃখের কাহিনীও এই সঙ্গে মনে পড়ে। ওই পূব দিকের হলদে দোতলা বাড়িটাতে আজ প্রায় 7-8 বছর আগে স্বামী স্ত্রী একসঙ্গে আত্মহত্যা করে। এতদিন পরেও সে কথা টিফিনের ছুটির সময় মাঝে মাঝে ওঠে। বেকার স্বামী পরিবার প্রতিপালন করিতে না পারিয়া স্ত্রীর সঙ্গে মিলিয়া বেকার জীবনের অবসান করে। সেসব দিনে ক্লার্কওয়েল সাহেব ছিলেন না, ছিলেন সুধীর মজুমদার, হেডমাস্টার। অনুকূলবাবুর পরের কথা। হেড পণ্ডিত বলেন, অনেকদিন হয়ে গেল এই স্কুলে যদু ভায়া, কি বলো? সেই বউবাজার স্কুল ভেঙে এখানে আসি। মনে পড়ে সে কথা। হেডমাস্টারের নাম কি ছিল যেন? শশীপদ কি যেন? আমার আজকাল ভুল হয়ে যায়, নাম মনে আনতে পারি না। যদুবাবু বলেন, শশীপদ রায়চৌধুরী বউবাজার থেকে তারপর রানী ভবানীতে গিয়েছিলেন, মনে নেই? আমরা তো স্কুল ভেঙে চলে এলুম। শশীবাবুর আর কোনো খোঁজ রাখি নে। এ স্কুলে তখন অনুকূলবাবু হেডমাস্টার। ও, অমন লোক আর হয় না। আমাদের নারায়ণ দাদা সেই আমলের লোক, না দাদা? নারায়ণবাবু বলেন, আমি তারও কত আগের। তুমি আর যদু এসেছো এই 18 বছর, আমি তারও 12 বছর আগে থেকে এখানে। অনুকূলবাবুতে আমাতে মিলে স্কুল গড়ি। ক্ষেত্রবাবু বলেন, আপনারা গড়লেন স্কুল, এখন কোথা থেকে মিস্টার আলম আর সাহেব এসে নবাবি করছে? নারায়ণবাবু বলেন, আমি কিছু নই, অনুকূলবাবু গড়েন স্কুল। তার মতো ক্ষমতা যার তার থাকে না। অনুকূলবাবুর মতো লোক হচ্ছে এই সাহেব। সত্যিকার ডিউটিফুল হেডমাস্টার হিসেবে সাহেব অনুকূলবাবুর জুড়িদার। লেখাপড়া শেখে সবাই, কিন্তু অন্যকে শেখানো সবাই পারে না। যে পারে তাকে বলে টিচার। তুমি আমি টিচার নই। টিচার ছিলেন অনুকূলবাবু, টিচার হলো এই সাহেব। হেড পণ্ডিত বলেন, না দাদা, আপনি টিচার নিশ্চয়ই, আমরা না হতে পারি। নারায়ণবাবু বলেন, অত সহজে টিচার হয় না। এই শুনবে তবে অনুকূলবাবুর 2-1 ঘটনা। একবার একটা ছেলে এলো, তার বাবা বর্মায় ডাক্তারি করে, 2 পয়সা পায়। ছেলেটাকে আমাদের স্কুলে দিয়ে গেল বাংলা শিখবে বলে। বর্মী ভাষা জানে, বাংলা ভালো শেখেনি। পয়সাওয়ালা লোকের ছেলে, বদমাইশও খুব, স্কুল পালায়। বাবা মোটা টাকা পাঠায়, সেই টাকায় থিয়েটার দেখে, হোটেলে খায়, পড়াশোনায় মন দেয় না। এখানে থাকে কোথায়? থাকে তার আত্মীয় বাড়ি। সেই ছেলের জন্যে অনুকূলবাবুকে রাতের পর রাত বসে বসে ভাবতে দেখেছি। আমায় বললেন, নারায়ণ, মারধর বা বকুনিতে ওকে ভালো করা যাবে না, উপায় ভাবছি। তারপর ভেবে করলেন কি, রোজ সেই ছেলেটাকে সঙ্গে নিয়ে বেড়াতে বার হন, আর মুখে মুখে গল্প করতেন পাপের দুর্দশা, অধঃপতনের ফল, এইসব সম্বন্ধে। গল্প নিজেই বসে বসে বানাতেন রাত্রে, আমায় আবার শোনাতেন পয়েন্টগুলো। সেই ছেলে ক্রমে শুধরে উঠল, ম্যাট্রিক পাশ করে বেরুলো। তার বাবা এসে অনুকূলবাবুকে একটা সোনার ঘড়ি দেয় ছেলে পাশ করলে। অনুকূলবাবু ফিরিয়ে দিয়ে বললেন, আমায় এ কেন দিচ্ছেন? আমার একার চেষ্টায়ও পাশ করেনি। আমার স্কুলের অন্যান্য মাস্টারের কৃতিত্ব না থাকলে আমি একা কি করতে পারতাম? তাছাড়া আমি কর্তব্য পালন করেছি। ভগবানের কাছে আপনার ছেলের জন্য আমি দায়ী ছিলাম, কারণ আমার স্কুলে তাকে ভর্তি করেছিলেন। সে দায়িত্ব পালন করেছি, তার জন্য কোনো পুরস্কারের কথা ওঠে না। আজকাল কজন শিক্ষক তাদের ছাত্রের সম্বন্ধে এই কথা ভাবেন বলুন দেখি? আদর্শ শিক্ষক বলতে যা বোঝায় তা ছিলেন তিনি। আমাদের সাহেবকে দেখি অনেকটা সেই রকম ভাব ওর মধ্যে। ক্ষেত্রবাবু ব্যঙ্গ করিয়া বলিলেন, দাদা, এতক্ষণ অনুকূলবাবুর কথা বলছিলেন, বেশ লাগছিল, আবার তার সঙ্গে সাহেবের নাম করতে যান কেন? নারায়ণবাবু গম্ভীর মুখে বলিলেন, কেন করি তোমরা জানো না। আই নো এ রিয়েল টিচার ওয়েন দের ইজ ওয়ান। আমার কথা শোনো ভায়া, সাহেবকে তোমরা অনেকেই চেনোনি। শিক্ষকের দল পরস্পরের কাছে বিদায় গ্রহণ করিলেন, কারণ সকলেরই টিউশনির সময় হইয়াছে। পূজার ছুটির মাসখানেক দেরি,
স্কুলের অবস্থা খুবই খারাপ। হেডমাস্টার সার্কুলার দিলেন যে মাস্টারের নিতান্ত দরকার তাহারা আসিয়া জানাইলে কিছু কিছু টাকা দেওয়া হইবে, বাকি শিক্ষকদের ছুটির পর স্কুল খোলা পর্যন্ত অপেক্ষা করিতে হইবে মাহিনা লওয়ার জন্য। স্কুলে শিক্ষকদের মধ্যে হট্টগোল পড়িয়া গেল। যদুবাবু বলিলেন, এ সার্কুলারের মানে কি হে ক্ষেত্র ভায়া? আমাদের মধ্যে কে তালেবর আছে যার টাকার দরকার নেই? ক্ষেত্রবাবু সেসব কিছু জানেন না, তবে তাহার নিজের টাকার দরকার এটুকু জানেন। শ্রীশবাবু বলিলেন, তোমার যেমন দরকার, গরিব মাস্টার, পুজোর সময় শুধু হাতে বাড়ি যেতে হবে সারা বছর খেটে, সকলেরই দরকার। রামেন্দুবাবুকে সকলে বলা যাক, কিন্তু শোনা গেল টাকা আদৌ নেই, আশামতো আদায় হয় নাই। যা আদায় হইয়াছে বাড়ি ভাড়া আর কর্পোরেশন ট্যাক্স দিতেই হইবে। যাহা কিছু উদ্বৃত্ত থাকিবে নিতান্ত অভাবগ্রস্ত শিক্ষকদের মধ্যে ভাগ করিয়া দেওয়া হইবে। সেদিন টিচারদের ঘরে হঠাৎ মিস্টার আলমের আগমনে সকলে বিস্মিত হইল। মাস্টারদের বসিবার ঘরে মিস্টার আলম বড় একটা আসেন না। মিস্টার আলমকে দেখিয়া মাস্টারেরা সন্ত্রস্ত হইয়া পড়িল। যে বসিয়াছিল সে উঠিয়া দাঁড়াইল, যে শুইয়াছিল সে সোজা হইয়া বসিল। মিস্টার আলম হাসি মুখে চারিদিকে চাহিয়া বলিলেন, বসুন বসুন। তারপর ধীরে ধীরে নিজের আগমনের উদ্দেশ্য পাড়িলেন। হেডমাস্টারের এই যে সার্কুলার, এ নিতান্ত জুলুমবাজি। কাহার টাকার জন্য কে এখানে খাটিতে আসিয়াছে? সকলে উহার মুখ চাওয়াচাই করিতে লাগিল। মিস্টার আলম সাহেবের বিশ্বাসী লেফটেন্যান্ট, তাহার মুখে কি কথা? সাহেবের স্পাই হিসেবেও মিস্টার আলম প্রসিদ্ধ, কে কি কথা বলিবে তাহার সামনে? মিস্টার আলম বলিলেন, না, সাহেবকে দিয়ে এই স্কুলের আর উন্নতি নেই। আমি আপনাদের কোঅপারেশন চাই। আমার সঙ্গে মিলে সবাই সাহেবের বিরুদ্ধে সেক্রেটারির কাছে আর প্রেসিডেন্টের কাছে চলুন। স্কুলের যা আয় তাতে মাস্টারদের বেশ চলে যায়। সাহেব আর মেম পুষতে 450 টাকা বেরিয়ে যাচ্ছে। এ স্কুলের হাতি পোষার ক্ষমতা নেই। আসুন আমরা ম্যানেজিং কমিটিকে জানাই। যদুবাবু প্রথমে কথা বলিলেন। তাহার ভাব বা আদর্শ বলিয়া জিনিস নাই কোনো কালে, সুবিধা বা স্বার্থ লইয়া কারবার। তিনি বলিলেন, ঠিক বলেছেন মিস্টার আলম, আমিও তা ভেবেছি। মিস্টার আলম বলিলেন, আর কে কে আমাকে সাহায্য করতে রাজি? জ্যোতির্বিনোদের রাগ ছিল হেডমাস্টারের ওপর। বলিলেন, আমি করব। যদুবাবু বলিলেন, আমিও। ক্ষেত্রবাবু বলিলেন, আমিও। শ্রীশবাবুও সাহায্য করিতে রাজি। কেবল নতুন টিচার ও নারায়ণবাবু চুপ করিয়া রহিলেন। মিস্টার আলম বলিলেন, কি রামেন্দুবাবু, আপনি কি বলেন? নতুন টিচার বলিলেন, আমি 2 বছর প্রায় হলো স্কুলে এসেছি। যা বুঝেছি, স্কুলের উন্নতি নেই। স্কুলের বাজেট যিনি দেখেছেন তিনি একথা বলবেন। মিস্টার আলম যা বলেছেন তা খুবই ঠিক। তাহলে আপনি আমাকে সাহায্য করুন। কি জন্যে সাহায্য চান? টু রিমুভ দ্য প্রেজেন্ট হেডমাস্টার। 80 টাকার হেডমাস্টার রাখলে স্কুল চলে যায়। মেমের কি দরকার? ওতে ছেলে বাড়ছে না যখন, তখন হাতি পোষা কেন? আমরা অনাহারে আছি, আর সাহেব মেম 450 টাকা নিয়ে যাচ্ছে। ঠিক কথা। তবে আপনি কি করবেন? আমি এতে নেই। কেন? প্রকাশ্যভাবে প্রতিবাদ করি বলে গোপনে শত্রুতা করতে পারবো না। মাফ করবেন মিস্টার আলম, তবে আমি নিউট্রাল থাকবো, কারো দিকে হব না, এ কথা আপনাকে দিতে পারি। বেশ, তাই থাকুন। নারায়ণবাবু, আমি বুড়ো মানুষ, আমায় নিয়ে কেন টানাটানি করেন মিস্টার আলম? আপনি জানেন আমি নির্বিরোধী লোক। আমায় আর এর মধ্যে জড়াবেন না। অন্য সব টিচারের মুখের দিকে চেয়ে রাজি হন নারায়ণবাবু। আপনি হেডমাস্টার হন, খুব খুশি হব সবাই। এদের মধ্যে কেউ নেই যিনি তাতে অমত করবেন। কিংবা রামেন্দুবাবু হেডমাস্টার হন, কারো আপত্তি হবে না। সকলে সমস্বরে এ প্রস্তাব সমর্থন করিলেন। এই দিনটির পরে মিস্টার আলমের চক্রান্ত রোজই চলিতে লাগিল। মাস্টারদের মধ্যে স্বার্থান্বেষী প্রিন্সিপাল বিহীন যাহারা, যেমন যদুবাবু, মিস্টার আলমের দলে যোগ দিয়াছেন। ক্ষেত্রবাবু ও শ্রীশবাবু মনে মনে মিস্টার আলমের দলে আছেন, মুখে কিছু বলেন না। কেবল নারায়ণবাবু ও নতুন টিচার রামেন্দু দত্ত নিরপেক্ষ, কোনো দলেই নাই। ইহাদের মিটিং প্রতিদিন ছুটির পর তেতলার ঘরে হয়।
নতুন টিচার ও নারায়ণবাবু সেখানে থাকেন না। এই অবস্থার মধ্যে আসিল পূজার ছুটির সপ্তাহ। শনিবারে ছুটি হইবে। ছেলেরা ক্লাসে ক্লাসে ছুটির দিন শিক্ষকদের জলযোগের ব্যবস্থা করিতেছে। শিক্ষকদের মধ্যে কেহ কেহ গোপনে তাহাদের উস্কাইয়া না দিতেছেন এমন নয়। কিরে, পড়াশোনা কিছুই হয়নি কেন? গ্রামার মুখস্থ ছিল, টাস্ক ছিল, কিছু করিসনি? খাওয়াতে ব্যস্ত আছিস বুঝি? কি ফর্দ করলি এবার? ফর্দ শুনিয়া যদুবাবু উদাসীনভাবে বলিলেন, এ আর তেমন কি হলো, এবার থার্ড ক্লাসে যা করবে শুনে এলুম। ক্লাসের চাই বালকেরা সাগ্রহ কলরবে বলিয়া উঠিল, কি স্যার, কি স্যার? আইসক্রিম, লুচি, আলুর দম, হরিময়রার কড়াপাকের সন্দেশ। স্যার, আমরাও করবো আইসক্রিম। হরিময়রার সন্দেশ স্যার কোথায় পাওয়া যায়? সে আমি তোদের এনে দেবো, ভাবনা কি? পয়সা দিস আমার হাতে, কালই দেবো চাঁদা তুলে। স্যার, আপনার হাতে আমরা 10টা টাকা দেবো, আপনি যাতে থার্ড ক্লাসের চেয়ে ভালো হয় তা কিন্তু করবেন। থার্ড ক্লাসে গিয়া যদুবাবু বলিলেন, ও ছুটির টাস্কটা সবাই লিখে নে, বলে গিয়েছি একেবারে। তোদের এবার কি বন্দোবস্ত হচ্ছে রে? কিন্তু এবার ফোর্থ ক্লাসে যা হচ্ছে তার কাছে তোরা পারবি না। শ্রীশবাবু ও জ্যোতির্বিনোদ অন্য অন্য ক্লাসে উস্কাইলেন। প্রতি বৎসর ক্লাসে ক্লাসে টেক্কা দিবার চেষ্টা করে। ছুটির পর হেডমাস্টারের ঘরে নতুন টিচার গিয়া টেবিলের সামনে দাঁড়াইলেন। স্যার, আপনার সঙ্গে গোপনীয় কথা আছে। কখন আসবো? ও মিস্টার দত্ত, তুমি সন্ধ্যার পর এসো, আজ আর টিউশনিতে যাব না। বেশ। ছুটির পর প্রায় 1.5 ঘন্টা মাস্টারেরা থাকিয়া ছেলেদের সেকেন্ড টার্মিনাল পরীক্ষার ফল লিপিবদ্ধ করিলেন, প্রোগ্রেস রিপোর্ট লিখিলেন, বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সিজিল মিজিল করিলেন। বড় একটা ছুটির আগে অনেক কাজ, অথচ সকলেই জানে ছুটির মাহিনা কেহ পাইবে না। এই শারদীয়া পূজার সময়ে সকলকে শুধু হাতে বাড়ি যাইতে হইবে, উপায় নাই। ইহা যে স্বার্থত্যাগ প্রণোদিত ব্যাপার তাহা নহে, নিরুপায়ে পড়িয়া মার খাওয়া মাত্র। এ চাকরি ছাড়িলে কোন স্কুলে হঠাৎ চাকরি মিলিতেছে? সন্ধ্যার পর নতুন টিচার হেডমাস্টারের নিজের বসিবার ঘরের দরজায় কড়া নাড়িলেন। হ্যাঁ, এসো, কামিন। নতুন টিচার ঢুকিয়া দাঁড়াইয়া রহিলেন। বসো মিস্টার দত্ত, বসো। এক পেয়ালা চা? না ধন্যবাদ, এই খেয়ে আসছি। মিস সিপসন কোথায়? উনি আজকাল পড়াতে বেরোন, ভালো টিউশনি পেয়েছেন। পঞ্চকোটের রাজকুমারীকে 1 ঘন্টা ইংরেজি পড়াতে। ও, কি কথা বলবে বলেছিলেন? নতুন টিচার পকেট হইতে একটা কাগজ বাহির করিলেন, গলা ঝাড়িয়া বলিলেন, স্যার, আপনি এবার কি কিছু দিবেন না আমাদের মাইনে? তোমায় তো সব দেখিয়েছি মিস্টার দত্ত। স্কুলের আর্থিক অবস্থা তুমি আর মিস্টার আলম জানো, আর জানেন নারায়ণবাবু। বেশি লোককে বলে কোনো লাভ নেই। স্কুলকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছি প্রাণপণে। বাড়িওয়ালা নালিশ করবে শাসিয়েছিল, তার 500 টাকা দিতে হয়েছে। মিস সিপসনকে 150 টাকা দিতে হবে, উনি দার্জিলিং যাচ্ছেন। কিন্তু তার মধ্যে মোটে 75 দিতে পেরেছি। আমি 1 পয়সা নিচ্ছি না। এ আমাদের স্ট্রাগলের বছর। এবছর যদি সামলে উঠি, সামনের বছরে হয়তো সুদিন আসবে। সকলকেই স্বার্থ ত্যাগ করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে এ বছরটাতে, বুঝলে না? হ্যাঁ স্যার। তুমি কিছু চাও? কত দরকার বলো? না স্যার, আমি একরকম ম্যানেজ করে নেব, ধন্যবাদ স্যার। এই কজনকে কিছু কিছু দিতেই হবে, যে করে হোক ম্যানেজ করুন। নতুন টিচার হাতের কাগজ দেখিয়া বলিতে লাগিলেন, ক্ষেত্রবাবু 20 টাকা, জ্যোতির্বিনোদ 15 টাকা, শ্রীশবাবু 18 টাকা, হেড পণ্ডিত 10 টাকা, যদুবাবু 20। সাহেব কুইনাইন সেবনের পরের অবস্থার মতো মুখখানা করিয়া বলিলেন, ও দিজ আর দি ট্রাবল মেকার্স। না স্যার, এদের না হলে চলবে না। এদের অবস্থা সত্যিই খারাপ। প্রত্যেকেরই বিশেষ দরকার আছে। জ্যোতির্বিনোদের বাড়ি পৈতৃক পুজো, তাকে বাড়ি যেতে হবে, ভাড়া চাই। ক্ষেত্রবাবুর আবশ্যক আমি ঠিক জানি নে, তবে তারও দরকার জরুরি। হেড পণ্ডিত পুজো করতে যাবেন দক্ষিণে শিষ্য বাড়ি, কাপড় চোপড় নেই, কিনবেন। যদুবাবু
দি কানিং ওল্ড ফক্স। যদুবাবুর স্ত্রী আজ 3-4 মাস পড়ে আছেন জ্ঞাতির বাড়ি। তাদের সেখান থেকে না আনলে নয়। তারা চিঠি লিখছেন কড়া কড়া, ট্রেন ভাড়া খরচ চাই। সাহেব হাসিয়া বলিলেন, তোমার কাছে সবাই বলে, তোমাকে ধরেছে আমাকে বলতে। বুঝলাম। হ্যাঁ স্যার, টাকা আমি যে করে হয় ম্যানেজ করব, তুমি যখন বলছো। তুমি নিজের জন্য কিছু নেবে না? না স্যার, আমার 2টো টিউশনের টাকা পাবো, একরকম করে চালিয়ে নেব। এখনো তো কত মাস্টারকে কিছু দেওয়া হচ্ছে না, শুধু এই কজনের নিতান্ত জরুরি দরকার, তাই। বেশ, কাল ওদের বলু, টাকা দিয়ে দেবো যে করেই হোক। আর একটা কথা স্যার, যদি জানুয়ারি মাসে সুবিধে হয়, জ্যোতির্বিনোদের কিছু মাইনে বাড়িয়ে দিতে হবে। বড় গরিব। কেন? ওকে আমরা যা দিই, ওর বিদ্যাবুদ্ধির পক্ষে তা যথেষ্ট নয় কি? না স্যার, ওর প্রতি অবিচার করবেন না। গরিব বড়, কিন্তু বড় ফাঁকিবাজ। ক্লাসে কিছু করে না। আরো 2-4 জন আছে ফাঁকিবাজ। তুমি ভাবো আমি তাদের চিনি নে? স্কুলের অবস্থা ভালো না বলে কিছু বলি নে। আচ্ছা, তোমার কথা মনে রইল, জানুয়ারি মাসে বেশি ছেলে ভর্তি হলে 3rd পণ্ডিতের কেস আমি বিবেচনা করব। নতুন টিচার বিদায় লইলেন। যদুবাবু সত্যই বিপদে পড়িয়াছেন। গত গ্রীষ্মের ছুটিতে স্ত্রীকে সেই যে গ্রামে শরিকের বাড়ি রাখিয়া আসিয়াছিলেন, অর্থাভাবে তাহাকে আনিতে পারেন নাই। অবনী মুখুজ্জেকে টাকা ধার দিবেন বলিয়াছিলেন, সে অদ্য 3 মাস ধরিয়া তাগাদার উপর তাগাদা দিয়ে আসিয়াছে। নানা ছল ছুতা সত্য মিথ্যা নানারূপ স্তোক বাক্যে তাহাকে কতদিন ঠেকাইয়া রাখিয়াছেন। যদুবাবুর স্ত্রী লিখিল, তুমি অবনী ঠাকুরপোকে টাকা দিবার কথা নাকি বলিয়া গিয়াছিলে। সে 1 দফা নিজে, 1 দফা তাহার দিদি ও স্ত্রীর দ্বারা আমার গায়ের ছাল খুলিয়া ফেলিতেছে, তোমার কাছে টাকা ধারের সুপারিশ করিতে। তুমি কোথা হইতে টাকা দিবে জানি না, তবে এমন বলিলেই বা কেন তাহাও ভাবিয়া পাই না। যদি টাকা দিতে না পারো, তবে আমাকে এখান হইতে সত্তর লইয়া যাইবে। ইহাদের খোঁটা ও গঞ্জনা আর আমার সহ্য হয় না। যদুবাবু স্ত্রীকে স্তোক বাক্য দিয়া পত্র লিখিয়াছিলেন, সে আজ 1.5 মাসের কথা। তারপর স্ত্রীর যত চিঠি আসিয়াছে তাহার কোনো উত্তর দেন নাই। দিবেনি বা কি করিয়া? স্কুলে 2 মাস খাটিয়া 1 মাসের মাহিনা পাওয়া যায়। মাসের 29 তারিখে গত মাসের মাহিনা যদি হইল, তবে মাস্টারেরা ভাগ্য প্রসন্ন বিবেচনা করেন। মেসের দেনা ঠিক মতো দেওয়া যায় না, টিউশনি ছিল তাই চলে। স্ত্রীকে ইহার মধ্যে আনেন কোথায়? বাসা করিবার খরচ জুটাইবেন কোথা হইতে? বলিলেই তো আর হইল না। শনিবার পূজার ছুটি হইবে, আজ বৃহস্পতিবার। যদুবাবু টিউশনি করিয়া ফিরিবার পথে ভাবিতেছিলেন, ছুটিতে কি বেড়াবেড়ি যাইবেন? রামেন্দুবাবুকে ধরিয়াছেন। হেডমাস্টারকে বলিয়া কহিয়া অন্তত 20 টাকা যাহাতে পাওয়া যায়। রামেন্দুবাবুর কথা আজকাল সাহেব বড় শোনে। কিন্তু তা যেন হইল, এই সামান্য টাকা হাতে সেখানে গিয়া কি করিবেন? স্ত্রীকে আনিয়া কোথায় বা রাখিবেন? অর্থ কষ্টের বাজারে বাসা করিবেনই বা কোন সাহসে? হাওয়ায় ভর করিয়া দাঁড়াইয়া এত ঝুঁকি লওয়া চলে না। আকাশ পাতাল ভাবিতে ভাবিতে যদুবাবু মেসের দরজায় ঢুকিতেই মেসের একটি লোক বলিয়া উঠিল, একটি ভদ্রলোক আপনার জন্য অপেক্ষা করছেন অনেকক্ষণ থেকে। শ্রীশদা এখনো ছেলে পড়িয়ে ফেরেননি। আপনাদের ঘরে আমি বসিয়ে রেখেছি, আপনার সিটে। যদুবাবু বিস্মিত হইয়া বলিলেন, আমার জন্যে? কোথা থেকে? তা তো জিজ্ঞেস করিনি। দেখুন না গিয়ে, আপনার সিটেই তো বসে আছেন। বললেন এখানে খাবো। আমি আবার ঠাকুরকে বলে দিলাম যদুবাবুর ফ্রেন্ড খাবে, নইলে রান্না বান্না হয়ে যাবে আপনি যখন ফিরবেন। যদুবাবু দুরু দুরু বক্ষে সিঁড়ি বাহিয়া ওপরে উঠিয়া নিজের ঘরে ঢুকিতেই সম্মুখের সিট হইতে অবনী মুখুজ্জে দাঁত বাহির করিয়া এক গাল হৃদ্যতার হাসি হাসিয়া বলিলে, আসুন দাদা, এই যে প্রণাম। ও কতক্ষণ থেকে বসে আছি।
শুনছিলেন বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস অনুবর্তন দ্বিতীয় পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।